হ্যালো ভিউয়ার্স, এম স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে মোটেও ভুলবেন না। প্লিজ তুমি এমনটা করিও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ প্লিজ আহমেদ, আমি তোমাকে অনেক ভালোবাসি। নীলার জড়ে ধরাতেই আমার শরীরের মধ্যে বিদ্যুৎ বয়ে গেল। এই প্রথম কোনো মেয়ে আমাকে জড়িত হলো। আমি নিজেকে ঠিক করে নীলাকে ছাড়িয়ে বললাম, দেখেন ম্যাম, পাগলামি করিয়েন না। 2 দিনে একটা ছেলেকে কখনো ভালোবাসা যায় কিনা সেটা আমি জানি না, বাট এমন পাগলামি করিয়েন না যাতে আপনি নিজেই সমস্যাতে পড়েন। আপনি আপনার লেভেল দেখি আর আমার লেভেল দেখেন। আমি একটা ছোট লোক, ফকির। আমার পুরো মাসের টাকা দিয়ে আপনার একটা জুতাও কিনতে পারবো না। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। তুমি যেই হও আমার দেখার বিষয় না, আমি তোমাকে ভালোবাসি, আমি সেটা দেখি। তোমার কোনো টাকা লাগবে না। আমার বাপের কি কম আছে? প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আপনি যেটা বলেন আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না, মানে সম্ভব না ভাই। আর আমি কি আর ধরারও চেষ্টাও করবেন না? এটা বলে আমি চলে আসতে লাগলাম। আর এদিকে নীলা সেখানে দাঁড়িয়ে আমার দিকে করুণ চোখে আমার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আমি একবারও পিছনে ফিরে তাকালাম না। সেখান থেকে একটা রিক্সা নিয়ে অফিসে চলে গেলাম। এখন কেবিনে বসে বসে ভাবছি আমি নীলার কষ্ট সহ্য করতে পারবো না, তাই আর পিছন ফিরে তাকাইনি। কারণ আমি যে নীলাকে এই কয়দিনে পছন্দ করে ফেলেছি, আমিও চাই তাকে গ্রহণ করতে পারতাম, বাট আমার অবস্থা আর নীলার দিকটা ভেবে পড়লাম না। কারণ যেই মেয়ে 2 দিনের মধ্যে একটা ছেলেকে হঠাৎ ভালোবাসতে পারে, সেই মেয়ে তাকে আবার 2 দিনের মধ্যে ঘৃণাও করতে পারে। যদি একবার এমনটা করে, যদি আমি ভেঙে পড়ি, তাহলে আমার পরিবার দেখবে কে? তাই নিজের অনুভূতি নিজের মাঝেই রাখা ভালো। অন্যদিকে নীলা মন খারাপ করে পার্কে কিছুক্ষণ বসে থেকে বাড়ি চলে গেল। এদিকে আমি আর কিছু না ভেবেই অফিসের কাজ করতে মন দিলাম, কিন্তু অফিসের কাজে মন বসতেছে না। খালি নীলার ওই করুণ মায়াবী ছল ছল চোখগুলোর কথা মনে পড়ছে। কি সুন্দর করে, কি আকুতি মিনতি করে আমাকে বললো ভালোবাসি, কিন্তু আমি পরিস্থিতির শিকার। তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও ফিরিয়ে দিলাম। অনেক কষ্টে নিজেকে স্থির করে কাজে মন দিলাম। অফিস শেষ করে বাড়িতে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে রুমে বসে ছোট ভাই নিহালকে ডাক দিলাম। একটু পর নিহাল আসলো। ভাইয়া, কেন ডাকছিলি? বস আমার পাশে। আমার কথা মতো নিহাল বসে পড়লো। দেখ, তুই এখনো ছোট। আমি ছোট না, আমি অনেক বড়। তুই অনেক বড়, কিন্তু তুই যে তাসফিয়ার সাথে এইসব করিস, এগুলো কি ভালো? কেন ভালো নয় ভাইয়া? আলবাত ভালো। আমরা ভবিষ্যতে বিয়ে করব, তাই এখন মানিয়ে নিচ্ছি আর কি। দেখছেন বাদর পোলার কথা কি? করবি তো, আমি তোদের বিয়ে দিয়ে দেবনি। তার আগে এখন এসব ছেড়ে ভালোভাবে পড়ালেখা কর, বড় একজন মানুষ হতে হবে। কেন ভাই, আমি এখন ছাগল নাকি? কি বলি আর বোঝে কি ছাগলটা? এখন তো মানুষ কিন্তু পড়ালেখা করেই ভালো একজন মানুষ হতে হবে। তারপর তোকে তাসফিয়ার সাথে বিয়ে দেবে তার বাবা, তার আগে না বুঝলেই। বুঝতে পারছি। তাহলে এখন আমার কাজ কি? এখন তোর কাজ তাসফিয়ার থেকে দূরে থাকা আর ভালো করে পড়াশোনা করা, তা না হলে পাবি না তাসফিয়াকেই। ওকে ভাই, আমি আজ থেকে এটাই করব, মন দিয়ে পড়ালেখা করব, কিন্তু মাঝে মাঝে তাসফিয়ার সাথে কথা বলবো কিন্তু। ওকে, করিস। যা এখন তাহলে পড়তে বস। বসবো। আগে চল খেতে, মা খেতে ডাকছে। এটা বলে নিহাল খুশি মনে চলে গেল। আর আমিও আর কিছু না ভেবেই খাবার খেতে গেলাম। খাবার খাচ্ছি এমন সময় মা বলল, বাবা, তোকে একটা কথা বলি, রাগ করবি না তো? আজব, তোমরা আমাকে একটা কথা বলবা, এতে রাগ কেন করব? না মানে হয়েছে কি বাবা? কি এমন করছো কেন? তুমি কি ঠিক করে বলো। আমি পারবো না। ওগো, তুমি বলো। বলেছিলাম কি তোর দাদু আসছে এখানে। আমি দাদুর কথা শুনে মাথা গরম হয়ে গেল। তারপর নিজেকে কন্ট্রোল করে বললাম, কেন? আমাদের নিতে আসছে। এত বছর আমরা কিভাবে ছিলাম, মরে আসি নাকি বেঁচে আসি সেটা দেখতে এলো না, আজ হঠাৎ করে আমাদের নিতে আসছে? এটা কেমন হাসির কথা না বাবা? আরে না বাবা, বলছে আমাদের নাকি তিনি অনেক খুঁজেছে কিন্তু পায়নি। তাহলে আজ কেমনে পাইলো? আরে আজ আমাকে বাজারে দেখে আমার কাছে অনেকভাবে ক্ষমা চাইছে। পরে বাসায় আনার পর তোর বাবার এই অবস্থা দেখে তারা দুজন কান্নাকাটি করে এখন তোর দাদু চাইছে আমরা যাতে আবার তার সাথে থাকি। একা মানুষ এত বড় বাড়িতে কেমনে থাকবে বল আমাকে? ও, তাহলে এই ব্যাপার।
এখন তাহলে কালকে তোমরা চলে যাবা? তোমরা মানে তুই সহ যাবি? না বাবা, যে বাড়িতে আমার বাবার কোনো সমস্যা ছিল না, যাকে অবিশ্বাস করে জেলে দিল, সেই বাড়িতে আমি কখনো যাব না। তোমরা যাও তাহলে। এটা কেমন কথা? সেটাতে আমাকে ফাঁসানো হয়েছে, সেখানে তো দাদুর কোনো দোষ নেই। সেটা যাই হোক, আমি যাব না। এটা যদি তোর শেষ কথা হয় তাহলে আমার কথাও শুনে রাখ, তুই না গেলে আমিও যাব না। তুমি যখন যাবে না আমি যাব না। তাহলে আমিও যাব না। এটা কেমন কথা? আমার জন্য তোমাদের এত কষ্টের জীবন চলতে হবে না। তোমরা বরং চলে যাও, আমি এখানেই ভালো থাকবো। তুই না গেলে আমরা কেউ যাব না। আমি তো মহা ঝামেলায় পড়ে গেলাম। না, আমার জন্য আমার পুরো পরিবারকে কষ্ট দিতে পারবো না। আচ্ছা আমি যাব, বাট এখন না। তাহলে কখন? আমার এই অফিসে একটা চুক্তি আছে 1 বছরের, সেটা শেষ হলে যাব। তা না হয় মানলাম, কিন্তু তুই তো বাড়ি থেকেও পারবি অফিস করতে। আরে 1টা বছর তো আম্মু, তবে আমি প্রতিদিন যাব তোমাদের সাথে কথা বলতে। আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে ফোন টিপতে লাগলাম। আপনাদের প্রশ্ন, আমার দাদুর কোথা থেকে এলো? আর যদি দাদু থাকে তাহলে আমরা এখানে কেন? সব ক্লিয়ার হবে, শুধু গল্পের সাথে থাকুন। কিছুক্ষণ ফোন টিপে আমি ঘুমিয়ে গেলাম। সকালবেলায় নাস্তা করে রেডি হয়ে রিক্সা করে অফিসে যাচ্ছি। হঠাৎ এক জায়গায় চোখ দুটো আটকে গেল এবং অনেকটা অবাক হলাম। মামা, রিক্সাটা দাঁড় করান তো। আমার কথা শুনে রিক্সা চালক রিক্সা দাঁড় করাতেই আমি সেখানে দাঁড়িয়ে তার কাণ্ড দেখছি আর ভাবতে লাগলাম, এই মেয়ে এখানে কেন? তো এতিমখানাতে আমি কি ভুল দেখছি? না না, আমি তো ঠিকই দেখছি। কিন্তু তাকে আজ অনেক সুন্দর লাগছে। কি সুন্দর লম্বা কালো চুল, হালকা মেকআপ, কি সুন্দর হাসি, দেখলে বারবার দেখতে মন চায়। ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা করছি, আমার মনে হচ্ছে তিনিও একজন বাচ্চা। ইচ্ছে করে বারবার তার মায়াবী চেহারার দিকে তাকিয়ে থাকতেই তার এমন হাবভাব দেখলে কেউ বলতেই পারবে না যে সে একজন অহংকারী মেয়ে। আমি তো সবসময় তাকে এমনই অহংকারী দেখতে চাই। আমি তো ওইদিকে তাকিয়ে এইসব ভাবছি। হঠাৎ কেউ একজন আমার মুখের সামনে তুড়ি বাজাতে হলো। সামনে তাকিয়ে দেখি নীলা। কি মিস্টার, এইভাবে রিক্সা দাঁড় করিয়ে এই দিকে এমনভাবে তাকিয়ে কি ভাবছেন? কিছু না তো ম্যাম, আপনি এখানে? আমি এখানে। বাবার এতিমখানা কখনো আসা হয়নি, মন খারাপ ছিল, তাই তাদের সাথে একটু খেলাধুলো করতে মন ভালো করলাম। কখনো আসবেন কি? আপনার তো অহংকারে মাটিতেই পা পড়ে না। একটু বিড়বিড় করেই বললাম। কিছু কি বললে? না না, কিছু বলিনি। আচ্ছা ম্যাম থাকেন, আমি অফিসে যাই। আরে দাঁড়াও, আমি যাব। এটা কি বলছেন? আপনার গাড়ি থাকতেই খ্যাত ছোট লোক গরিবের রিক্সায় কেন যান? নীলা ম্যাম। নীলে এক লাফে রিক্সা উঠে বলল, আমি কোথায় উঠবো নাকি উঠবো না সেটা আমার ব্যাপার, চুপচাপ বসে থাকো। এই মামা চলেন। চুপ করে চেপে বসে থাকলাম। তখন এই কি করছিস, পড়ে যাবি তো। না, আমি পড়বো না, ঠিক আছে। তুই না পড়লে আমি ফেলে দেবো, তাড়াতাড়ি আমার পাশে ঠিক করে বস। এই মেয়ে এমন ভয় দেখিয়ে কথা বলে কেন আমি বুঝি না। আমি আর কিছু না বলে নীলার পাশে ঠিক করে বসে পড়লাম। কিছুক্ষণ পরে অফিসে চলে আসলাম। তারপর আমি আমার কেবিনে আর নীলা তার কেবিনে চলে গেল। এদিকে আমাদের দুইজনকে এভাবে একজন দেখে হিংসা হতে লাগলো। অফিসে বসে কাজ করছি, তখন হঠাৎ করে জেরিন এসে বলল, কি ব্যাপার আহমেদ, অনেক ভাবে আছো তো মনে হয়। মানে বুঝলাম না। না মানে ম্যামের কেবিনে গেলে আসতে চাস না, আবার দেখি এক রিস্কায় করে অফিসে আসিস। আমাদেরকে বললে কি কিছু করবো নাকি? আরে কি আবল তাবল বকছিস? ম্যামের সাথে আমার তেমন কিছু নেই। আমি অফিসের কাজের সাথে সাথে ম্যামের পিএ, তাই এমনটা হয় বুঝতে পারলি। ও এই ব্যাপার, সরি দোস্ত, আমি অন্য কিছু মনে করেছি। আরে সরি বলতে হবে না, এটা অনেকেই বলবে। আচ্ছা দোস্ত, তাহলে আমি আসি, বাই। আচ্ছা ভাই। আর এদিকে জেনের সাথে এমন কথা বলা থেকে নীলা তো রেগে আগুন, সাথে সাথে আমাকে ডেকে পাঠালো ম্যামের কেবিনে থেকে ডাক করলো। তারপর অনুমতি নিয়ে ম্যামের কেবিনে ঢুকতেই আমি কিছু বোঝার আগেই হঠাৎ নীলা ম্যাম আমার কলার ধরে দেয়ালের সাথে চেপে ধরলো আমাকে। ম্যাম, এটা কি করছেন কি? চুপ, একদম চুপ। তোর সাহস কি? ওই ডাইনির সাথে কথা বলতে তোকে কতবার মানা করব? তুই কেন বুঝিস না আমি তোকে কত ভালোবাসি? ম্যাম আমাকে ছাড়ুন, আমি তো বলছি আমি আপনাকে ভালোবাসতে পারবো না। তারপরেও কেন এমন করছেন? কেন পারবি না আমাকে ভালোবাসতে? ওই ডাইনির মধ্যে এমন কি আছে যে আমার মধ্যে নেই? ওই ডাইনি কি আমার থেকে বেশি সুন্দর? ম্যাম এখানে আপনি জেরিনকে আনছেন কেন? সে তো আমার ভালো বন্ধু, এর চেয়ে বেশি কিছু না।
তাহলে আমাকে ভালোবাসতে তোর সমস্যা কি? হুম? অনেক সমস্যা। দেখেন, আপনি অনেক বড়লোক, আপনাদের অনেক টাকা পয়সা, আপনি আমাদের সাথে থাকতে পারবেন না, কারণ আপনি গরিবদের মানুষ বলে মনে করেন না। আপনি মনে করেন আপনাদের মতো টাকাওয়ালারাই শুধু মানুষ, আর কেউ না। আর আমি চাই আমার বউকে সবাইকে মানুষ বলেই মনে করুক। দেখ, আমি সেই দিন বুঝতে পারছি আমি যে অনেক বড় ভুল করছি। তাই আজ দেখনি আমি এতিম বাচ্চাদের সাথে কিভাবে খেলা করলাম, এবং তোকে বলে বোঝাতে পারবো না এতক্ষণ যে আমি কি যে আনন্দ লাগছিল। আমার মনে হয় আমি এমন আনন্দ আর কোথাও পাইনি। আমি এটা দেখে খুশি হলাম, বাট আমি আপনাকে কখনো ভালোবাসতে পারবো না। এটা তোর শেষ কথা? আমার শেষ কথা। আমি এটা বলতেই নীলা আমাকে ছেড়ে দিল, আর আমি ছাড়া পেয়ে কেবিন থেকে চলে আসতে যাব তখন ওই শোন, শেষবারের মতো বলছি, তুই আমাকে ভালোবাসবি কিনা বল। আমি নীলার ডাক শুনে তার দিকে যখন তাকিয়ে না বলবো, তখন দেখলাম সে ডান হাতের উপর ছুরি বসিয়ে কথাটা বললো। আমি এটা দেখে, দেখেন ম্যাম, এমন পাগলামো করিয়েন না প্লিজ, বলছি ছুরিটা রাখেন। একদম আগাবি না বলে দিলাম। আমি শুধু শুনতে চাইছি, তুই আমাকে ভালোবাসবি কিনা বল। দেখো, তোমার হাত কেটে যেতে পারে, তুমি ছুরিটা রাখো বলছি। আমি তো তোর মুখে ওইটা শুনতে চাইছি না। আমি শেষবারের মতো বলছি, তুই ভালোবাসবি কিনা বল। আমি কি বলবো বুঝতে পারছি না। বুঝতে পারছি তুই আমাকে ভালোবাসবি না। আমি যখন থাকবো না তখন বুঝবি আমি তোকে কতটা ভালোবেসেছিলাম। এই, তুমি কোথায় যাবা? নীলা, কান্না থামাও, একটু শান্ত হয়ে চিন্তা করো। অনেক চিন্তা করছি, আমি বুঝতে পারছি। যেই জীবনে তুই নেই সেই জীবন রেখে আমি কি করব। এটা বলে নীলা ছুরি দিয়ে টান দিতে যাবে, তখন আমি দৌড়ে গিয়ে নীলার হাত ধরে ফেললাম। কিন্তু আমার একটু দেরি হয়ে গেল। আমি নীলার হাত ধরছি, বাট হাতে টান দেওয়ার সময় এতে নীলার হাত হালকা কাটছে। এতে তো এমন সমস্যা হবে না, কিন্তু রক্ত বের হচ্ছে প্রচুর। এটা কি করলেন আপনি? আর একটু হলে তো বড় কিছু হয়ে যেত। আমি জানি বড় কিছু হবে না, কেমনে জানেন? কারণ তুমি আছো না আমার পাশে। আমার তোমার প্রতি বিশ্বাস আছে, তুমি আমার কিচ্ছু হতে দিবে না। আচ্ছা, এখানে বসেন। আর ফার্স্ট এড বক্স আছে নাকি, কিনে আনতে হবে? না, লাগবে না, ড্রয়ারে আছে। তারপর আমি ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স এনে নীলার হাত ওয়াশ করে ক্রিম লাগিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিলাম। এমন পাগলামি কেন করলে? তোমাকে ভালোবাসি তাই। এত ভালোবাসেন আমায়? নিজের চাইতেও বেশি। তখন কথা ঘুরিয়ে বললাম, আচ্ছা আপনি বসে রেস্ট করুন, আমি বরং আমার কাজ করি। এটা বলেই চলে আসতে যাব, তখনই ওই, কোথায় যাও? একবার বললাম না? আমি তোমাকে যেতে বলছি? না। চুপচাপ সামনে বসে থাক, আমি তোকে দেখব। কিন্তু আমার কাজ। তোর কাজের গোষ্ঠী মার বলছি, তুই এখানে বসে থাক বলছি, বসে থাক। এখানে বসে থাকলে তো কাজ হবে না, আপনি বরং রেস্ট করেন, আমি গিয়ে কাজ করি। তোর কাজ দরকার তাই না? এখন এই ফাইলটা কমপ্লিট করে দে, এখানে বসে করে দিবি। ম্যাম, এটা তো আপনার ফাইল, আমি কেন কমপ্লিট করব? আর আমি তো বলছি আমার অনেক কাজ আছে, আপনার কাজের কথা বলিনি। চুপচাপ ফাইলের কাজ কর, আর বেশি কথা বললে আমি কি করতে পারি সেটা তো তুই জানিস। তারপর নীলার কথা মতো আমি ফাইলের কাজ করতে লাগলাম। আর আমি একটু পর পর আর চোখে তাকিয়ে দেখি নীলা আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আমি সেদিকে তেমন গুরুত্ব না দিয়ে নিজের কাজ করতে লাগলাম। সে তার মতো আমাকে দেখুক, আমি আমার মতো কাজ করি। কাজ করছি, এমন সময় হঠাৎ মনে হলো পায়ের মধ্যে সুরসুরি দিচ্ছে কেউ। আর এই কাজ একমাত্র ম্যাম ছাড়া কেউ করতে পারে না। ম্যামের দিকে তাকিয়ে দেখি ম্যাম মুসকে মুসকে হাসতেছে। আমি তো আর ম্যামকে কিছু বলতে পারবো না, তাই নিজেকে এই পাটা সরিয়ে ফেললাম। আই, পা সরালি কেন? কাজ করতে সমস্যা হচ্ছে ম্যাম, তাই। তাতে আমার কি, তুই পা দে, তোর পায়ে সুড়সুড়ি দিতে আমার খুব ভালো লাগে। ম্যাম, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে না? ওই কিসের বেশি? আমি তোকে ভালোবাসি, বুঝলি? আর বিয়ে করলে তোকে করব। আর তুই হচ্ছিস আমার হবু জামাই, তাই হবু জামাইয়ের সাথে এমন দুষ্টুমি করতে পারি। ম্যাম, এসব আজে বাজে চিন্তা মাথা থেকে বেরিয়ে সরিয়ে ফেলেন। আমি কিন্তু আপনাকে ভালোবাসি, আর বিয়েও করব না। তুই ভালোবাসবি নাকি বাসবি না সেটা আমার দেখার বিষয় না, তোর তো বিয়ে আমাকে করতে হবে, এটা মনে রাখিস। আর ফাইলের কাজ কতটুকু হলো?
এই তো একটু হলেই শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি কর, আরেকটা দিতে হবে। হ্যাঁ, এমন হাঁ করে তাকিয়ে না থেকে কাজটা কর বেটা। ম্যামের ধমক শুনে আমি কাজ করতে লাগলাম, আর নীলা মনে মনে বলতেছে, আমিও দেখি তুই এই কেবিন থেকে কি করে বাহিরে যাস, আর ওই ডাইনির সাথে কিভাবে কথা বলিস। তারপর কিছুক্ষণের মধ্যেই ফাইলটা শেষ করে নীলাকে ফাইল দিতে যাব, তখন দেখি নীলা আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। তার এমন তাকানোতে আমার কেন জানি লজ্জা লাগছে। তার এমন নিষ্পাপ চেহারা, কাজল কালো চোখের কারণে তার মায়ায় পড়তে আমাকে বাধ্য করছে। আর এই মায়াতে পড়ে আমাকে বলতে বাধ্য করছে যে সে এক সময় আমাকে দেখতেই পারতো না, নানা কথা বলে অপমান করতো। এইসব আমি নীলার দিকে তাকিয়ে ভাবছি। হঠাৎ টেবিল থেকে নীলার ফোনটা বেজে উঠতেই দুজনের ধ্যান ভাঙলো। তারপর দুজনে দুজনকে বুঝতে না দিয়ে নিজেদের ঠিক করে নিলাম। এদিকে নীলা ফোন ধরে চেয়ার থেকে উঠে একটু দূরে চলে গেল। একটু পর কথা শেষ করে আবার নীলা চেয়ারে এসে বসে পড়তেই আমি ম্যামকে ফাইলটা বাড়ি বললাম, এ নিন ম্যাম আপনার ফাইল। ম্যাম তাহলে আমি এখন যাব? তোকে আমি যেতে বলছি? না। আই নে আর একটা ফাইল, এটা কমপ্লিট কর। এটা শুনে তো আমি ম্যামের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। কি হলো, ধর। তারপর আমি ম্যামের হাত থেকে আরেকটা ফাইল নিলাম। শোন, আমি একটু বাহিরে যাচ্ছি, দুপুরের দিকে চলে আসবো, ততক্ষণে ফাইলটা কমপ্লিট চাই। ওকে। আর শোন, আমি না আসা পর্যন্ত এই কেবিনের বাহিরে এক পাও দিবি না, বলে দিলাম। যার আগে পিয়ন চাচাকে বলবি, কেমন? ম্যাম আপনি তো চলে যাবেন, আমি এখানে কাজ করছি, নিজের কেবিনে গেলে ভালো হয় না? না, ভালো হয় না, যেটা বলছিস সেটা কর। আর যদি এক পাও রুমের বাহিরে দিস তাহলে তোর খবর আছে। আর যারা ফাইল নিয়ে আসবে তাদের ফাইলগুলো চেক করে দেখে দিবি। এটা বলে নীলা হন করে চলে গেল, আর আমি মন খারাপ করে কাজ করতে লাগলাম। বস একটা বাজে খবর আছে। কি বল? তারপর ছেলেটা কানে কানে কি যেন বললো এসকে কে। এটা এসকে শুনে একটা মুচকি হাসি দিল। এটা নিয়ে তোকে ভাবতে হবে না, এটা কাজ আমি করছি, এখন শুধু সময়ের অপেক্ষা। আচ্ছা মালগুলোকে নিচে খবর পাইছিস? না বস, সে মনে হয় অনেক চালাক, কোনো প্রমাণ রাখেনি। সেটা বললে হবে না, তাড়াতাড়ি বের কর। এইদিকে ওই মন্ত্রীর পোলা আমাকে চাপ দিতেছে। ওকে বস, এটা বলে ছেলেটা চলে গেল। আর এদিকে এসকে বলছে, আমিও আমার হবে, গাছও আমার হবে, কেউ কিছু করতে পারবে না, শুধু তাকিয়ে থাকি দেখবে। আমি অফিসে বসে নিজের মতো করে কাজ করছি। হঠাৎ দরজার কাছে কেউ একজন বলে উঠলো, আসবো ম্যাম? আসেন। আহমেদ, তুই এখানে বসে কাজ করছিস কেন? এখানে বসে কাজ করছি, ম্যাম কোথায় যেন গেছে। ও তাহলে তুই কাজ কর, আমি আসি। ম্যাম আসলে না হয় ফাইল ম্যামকে দিব। আরে না, আমাকে দিয়ে যা, ম্যাম আমাকে দেখতে বলছে। আমার মুখে এমন কথা শুনে জেন ফ্রুকুসকে আমার দিকে তাকিয়ে বলল, তোকে কেন বলবো? আরে কেন আবার, আমি যে তার পিয়ে। ও আচ্ছা, এনে ফাইল। আমাকে ফাইল দিয়ে জেরিন চলে গেল, আর আমি আমার মতো কাজ করতে লাগলাম। ফাইলটা শেষ করতেই ঘরের দিকে তাকিয়ে দেখি দুপুর হয়ে গেল। অনেক ক্ষুধাও লাগছে, বাইরেও যেতে পারছি না, কি করি? আচ্ছা ফোন টিপি, এই বলে ফোন টিপতে লাগলাম। এমন সময় জেরিন এসে বলল, দোস্ত খেতে যাবি না? না দোস্ত তুই যা, ম্যাম কেবিন থেকে বের হতে মানা করছে। ও আচ্ছা, তাহলে থাক, আমি যাই। এটা বলে জেরিন চলে গেল, আর আমি আমার মতো ফোন টিপতে লাগলাম। হঠাৎ কেবিনে কেউ ঢুকে বলল, সরি বাবু, আমার একটু দেরি হয়ে গেছে, তুমি কিছু মনে করিও না। এই কথা শুনে পিছনে ঘুরে দেখি নীলা। আরে কি যে বলে না আন্টি, আমি কেন কিছু মনে করব, আমি তো কাজ করছিলাম। এই কথা শুনে তার হাতে থাকা খাবারের ব্যাগটা টেবিলে রেখে আমার কলার ধরে বলল, তুই কি বলি কুত্তা? কেন আন্টি, আমি কি কিছু ভুল বললাম? আয় কুত্তা, আবার আমাকে আন্টি ডাকিস? ওই, আমাকে কোন দিক দিয়ে আন্টি লাগে তোমার কাছে? তো আমাকে বাচ্চা কোন দিক দিয়ে লাগে আপনার? আমি যে আপনাকে বাবু বলছেন। আরে এটা তো আমি ভালোবেসে ডাকলাম বাবু। আপনাকে সম্মান করে ডাকলাম আন্টি। আরেকবার যদি তুমি আমাকে আন্টি ডাকছো তাহলে তোর খবর আছে, বলে দিলাম। আচ্ছা ছাড়েন তো আমার কলার, আপনার ফাইল কমপ্লিট হয়ে গেছে, টেবিলে রেখে দিচ্ছি, এখন আমাকে যেতে দিন, আমার অনেক ক্ষুধা লাগছে।
তোমার কোথাও যেতে হবে না, তোমার জন্য খাবার আমি নিয়ে এসেছি, এই দেখো। আমি কেন আপনার খাবার খাবো? আজব, আমি যাই বরং। নীলা আবার আমার কলার ধরে বলল, ওই কুত্তা, তোকে ভালোভাবে কিছু বললে তুই না করিস কেন? চুপচাপ হাত মুখ ধুয়ে আসি, আমি খাবার বাড়তেছি। আমি আর কিছু না বলে নীলার কথা মতো ওয়াশরুমে গেলাম হাত মুখ ধুতে। আপনাদের একটা কথা বলি, আসলে আমি চাইলে নীলার এক কথায় সব কথা মানতে পারি, কিন্তু একটু উল্টোমি করি, কারণ আমার কাছে নীলার রাগী মুখটা দেখতে ভালোই লাগে। ভালো লাগে রাগী গলার শাসনগুলো। এই আপনারা কিন্তু বলে দিয়েন না আবার। আমি হাত মুখ ধুয়ে আসতেই টেবিলে 2টা প্লেট বিরিয়ানি রাখা। আমি তো বিরিয়ানি দেখে লোভ সামলাতে পারছি না। কি হাঁ করে তাকিয়ে না থেকে বসে খাওয়া শুরু করো। আমি আর দেরি না করে চেয়ারে বসে খাবার খেতে শুরু করলাম। মাশাআল্লাহ, খাবারটা অনেক স্বাদ হয়েছে। এদিকে নীলা খেতে খেতে আমাদেরকে তাকিয়ে বলছে, দেখো দেখো কত বড় রাক্ষস, আমি এত কষ্ট করে আম্মুকে বুঝিয়ে বাজিয়ে বিরিয়ানি রান্না করতে বললাম এবং নিজে হাতে করে অনেক দূর থেকে হাতের জন্য খাবার রান্নাম, আর উনি আমাকে খেতে না বলে নিজে খেয়ে যাচ্ছে। এদিকে আমি আমার খাবার শেষ করে বললাম, মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। কি রান্না করছে? ধন্যবাদ, আমার আম্মু রান্না করছে। ও আচ্ছা ম্যাম, আমি যাই তাহলে। ওকে যা, আর সোজা নিজের কেবিনে যাবি। এইদিকে ওইদিকে যাবি তো তোর খবর আছে। ওকে ম্যাম। আচ্ছা, 2:30 দিকে রেডি থাকিস, একটা কোম্পানির সাথে মিটিং আছে। ওকে ম্যাম। এটা বলে আমি আমার কেবিনে এসে হাফ সেরে বাসলাম। তারপর নিজের জমে থাকা ফাইলগুলোর কাজ কমপ্লিট করতে শুরু করলাম। এদিকে আমি যাওয়ার পর নীলা একটা মুচকে হাসি দিয়ে সিসিটিভির আগের ফুটেজ দেখতে লাগলো। প্রথমে জেরিন কেবিনে আসে, সাথে সাথে মাথা গরম হলো, পরে কথা শুনে একটু হাসি দিল। আমি কাজ করতে করতে প্রায় মিটিং এর কথা ভুলে গেছি। হঠাৎ নীলা আমার কেবিনে এসে, এই নাও গাড়ির চাবি, গাড়ি বাহির করো, মিটিং আছে, তাড়াতাড়ি যেতে হবে। তারপর আমি নীলার থেকে চাবি নিয়ে গাড়ি বের করলাম। একটু পর নীলা এসে গাড়িতে বসলো। ম্যাম, কোথায় যাবো? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে চলো। ওকে ম্যাম। মনে মনে কিছু আল্লাহর নাম নিয়ে গাড়ি চালাতে লাগলাম। গাড়ি চালাচ্ছি, হঠাৎ ম্যাম জোরে চিৎকার দিয়ে বলল, এই এই গাড়ি থামাও। ম্যামের এমন চিৎকার শুনে বুকে মোচড় দিয়ে উঠলো, আর আমি তাড়াতাড়ি গাড়ি ব্রেক মারতেই গাড়ি থেমে গেল। আমি কিছু বলতে যাব, তার আগেই ম্যাম তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে কোথায় যেন যেতে লাগলো। আমিও আর দেরি না করে গাড়ি থেকে নেমে যেয়ে না ম্যামের পিছু নেবো, অমনি আবার দাঁড়িয়ে গেলাম। আর ম্যামের কাজকর্ম দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আমি দেখলাম নীলা একজন বৃদ্ধ দাদুকে রাস্তা পার করে দিচ্ছি। এটা থেকে আমি ভাবতেছি, আমার বিশ্বাস হচ্ছে না যেটা নীলা, মানুষ যে এত তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করতে পারে সেটা এই মেয়েকে না দেখলে বিশ্বাস করতাম না। যে মেয়ে গরিবদের একদম সহ্য করতে পারতো না, সেই মেয়ে নাকি গরিব ছেলে মেয়েদের সাথে খেলা করে, সে নাকি গরিবদের সাহায্য করে। আসলে এটা কি নীলা, নাকি নীলার ভেস ধরে কেউ একজন এমন করছে? আমি এইসব ভাবছি, হঠাৎ নীলার ধাক্কাতে ধ্যান ভাঙলো। কি এমন ভাবছো যে আমি এতক্ষণ ডাকছিলাম কিন্তু কোনো সারা শব্দ করছো না? কই কিছু না ম্যাম। হয়েছে, টং করা বাদ দিয়ে গাড়িতে বসে গাড়ি চালাও, এমনিতেই দেরি হয়ে গেছে। তারপর আমি আর কিছু না বলে গাড়িতে উঠে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর আমরা চৌধুরী গ্রুপের অফিসে চলে আসলাম। তারপর অফিসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে যেতে লাগলো, আর নীলা এটা দেখে কিছুটা অবাক হয়ে গেল। নীলা আমার কানে কানে বলল, এই তুমি দেখছো এটা কিভাবে আমরা একসাথে দাঁড়িয়ে যাচ্ছে? এমন মনে হচ্ছে আমি এই কোম্পানির মালিক। আমি একটা মুচকি হাসিতে বললাম, হয়তোবা তাদের এখানে অতিথিদের এমন আপ্যায়ন করে। হয়তো। তারপর মিটিং রুমের সামনে আসতেই আমি দাঁড়িয়ে গেলাম। কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? তো আমি দাঁড়াবো না মিটিং রুমে? আমি গিয়ে কি করবো আপনি জান। আরে গাধা, প্রেজেন্টেশন তুমি করবা, তাই তোমাকে আমার সাথে যেতে হবে। ম্যাম, আমি কোনোভাবে না গেলে হয় না? না হয় না, চলো আমার সাথে। এটা বলে আমার হাত ধরে নীলা টান দিয়ে মিটিং রুমে নিয়ে গেল। আমরা ঢুকতেই একজন দাঁড়িয়ে গেল, তার দেখা দেখি সবাই দাঁড়িয়ে গেল। নীলা নিজের জায়গায় গিয়ে বললেও, সরি স্যার, আমাদের একটু দেরি হয়ে গেল। আর আমাকে একটু ইশারা দিয়ে তার পাশে বসতে বললো। এদিকে একজোড়া চোখ আমাকে দেখে অবাক হয়ে গেল। যখন কিছু বলতে যাবে তার আগে আমি চোখের ইশারা মানা করলাম। আপনাদের একটা কথা বলি, এটা হচ্ছে আমাদের কোম্পানি, আর যে আমার দিকে তাকিয়ে আছে তিনি হচ্ছে আমার দাদু আশরাফ চৌধুরী। স্যার, প্রেজেন্টেশন আমার পিএ করবে। ওকে, তাহলে শুরু করেন।
তারপর আমি আলাদা কনফিডেন্স নিয়ে প্রেজেন্টেশন শুরু করলাম। আমি আমার সেরাটা দিয়ে ভালোভাবে শেষ করে ম্যামের পাশে বসলাম। বাহ, ভালো তো প্রেজেন্টেশন করলি। এখন চিন্তার বিষয়, আমরা কি ডিলটা পাবো? 100% ম্যাম, একদম নিশ্চিত থাকুন। এদিকে একের পর এক কোম্পানি তাদের মতো করে তারা প্রেজেন্টেশন দিয়ে শেষ করলো। পরিশেষে চৌধুরী কোম্পানি আমাদের প্রজেক্টটা দিল। এতে ম্যাম অনেক খুশি হয়ে গেল। মিস নীলা, যেহেতু আপনার পিএ প্রেজেন্টেশন করছে, সেহেতু আপনার পিএকে আমার কেবিনে আসতে বলুন। এটা বলে আশরাফ চৌধুরী চলে গেল। এদিকে আমি কথাটা শুনে ম্যামকে বললাম, ম্যাম আমার ভালো লাগছে, আপনি গিয়ে স্যারের সাথে কথা বলুন, আমি গাড়ির কাছে যাচ্ছি। দেখ, এটা আমার অফিস না যে যেমন খুশি তোকে তেমন করব। কিন্তু তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে আমি কিছু একটা করে ফেলবো। তুই চুপচাপ স্যারের কেবিনে যা বলছি। আমি কথা না বাড়িয়ে আস্তে আস্তে এক পা করে স্যারের কেবিনের সামনে গেলাম। তারপর বললাম, আসবো স্যার? আরে মিস্টার আহমদ চেব, আসো আসো। তারপর আমি আস্তে আস্তে রুমে গেলাম। তা কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি? কি স্যার করছিস? দাদু রাখতে কি শরম করে? সরি স্যার, আপনার কথা বুঝতে পারলাম না। আমার উপর এখনো রেগে আছিস বাবা? আসলে আমি বুঝতে পারিনি এমন একটা কিছু হবে। শত হলেও আমার ছেলে ছিল, আমার উচিত ছিল না তোকে বের করে দেওয়া। স্যার আপনি এসব কি বলছেন? আর আমাকে কেন ডাকলেন সেটা বলেন। কেন মানে? আমি আর কত অফিস সামলাবো? তোর আব্বুও তো ঘরে বসে আছে। এখন তুই ছাড়া কোম্পানি কে দেখবে বল? এমনিতে এই 4 বছরে অনেক লস হয়েছে। আজব, আমি কেন আপনার অফিস সামলাবো? আপনি আপনার অফিস কিভাবে সামলাবেন সেটা আপনি জানেন। দাদু ভাই, তুই এমন ভাবে করে কথা বলছিস কেন? তুই কি আমাকে ক্ষমা করতে পারিসনি? আমি বুড়ো মানুষ, একটা না হয় ভুল করছি, তাই বলে কি ক্ষমা করা যায় না? আমি এবার বললাম, এই দিনও তো নিজের ছেলে ভেবে আমার বাবাকে ক্ষমা করতে পারতেন, কিন্তু আপনি এমনটা করেননি। আপনার জন্য আমাদের পুরো পরিবার অনেক কষ্টে চলাচল করেছে, আর আপনি বলছেন মাত্র একটা ভুল। আমি এইসবের মধ্যে জড়াতে চাই না, আমাকে আমার মতো থাকতে দেন। এটা বলতেই দাদু কিছু বলতে যাবে, তার আগে আমি কেবিন থেকে বের হয়ে গেলাম। কি রে, কি কথা হলো তোদের মাঝে? আমি এটা পরে বলবো, এখন চলেন এখান থেকে। এটা বলেই দুজন অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠি, গাড়ি চালাতে লাগলাম। কি রে, কি বললো স্যার? বলছে তাদের অফিসে জয়েন করতে। কি? তো তুই কি বলি? আমি বলছি, সরি স্যার, আমার এই সাথে অফিসের চুক্তি আছে 1 বছরের, তার আগে পারবো না। তার মানে তুই তারপরে চলে যাবি? দেখা যাক কি হয়। দেখা যাক। আচ্ছা, অফিসে আর যাব না, গাড়ি নদীর পাড়ে নিয়ে চল, অনেক দিন ঘোরা হয় না। ওকে বলে এই গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই নদীর পাড়ে চলে আসলাম। তারপর গাড়ি থেকে নেমে আমি আর নীলা ঘুরতে লাগলাম। শীতল হাওয়া বয়ে যাচ্ছে গায়ের উপর দিয়ে, আর নিজের মনের মাঝে এক অজানা অনুভূতি কাজ করছে। তো নিজের পছন্দের মানুষ সাথে আছে, তবে আরো ভালো লাগতো যদি হাতে হাত রেখে এই নদীর পাড়ে চলতে পারতাম। এমন সময় নীলার দিকে চেয়ে দেখি নীলাকে এই মুহূর্তে আলাদা অপরূপ সুন্দর লাগছে। বাতাসের কারণে তার মুখের সামনে চলে আসে চুলগুলো। যখন নীলা তার হাত দিয়ে সরিয়ে দিচ্ছে, সেই মুহূর্তটা দেখে আমি তার উপর আলাদাভাবে প্রেমে পড়লাম। ওই, কি দেখছো অমন করে? আমি তার দিকে তাকিয়ে নিজের অজান্তেই বলে দিলাম, তোমাকে। ও মা, তাই বুঝি? আচ্ছা, আমাকে কেমন লাগছে? তোমাকে আজ পরীর মতন লাগছে, মনে হচ্ছে আকাশ থেকে মাত্র নেমে আসে একটা কালো পরী। আমার এমন কথা শুনে নীলা একটা মুচকে হাসি দিল। ওই আহমেদ, চলো ফুচকা খাবো। আমি আর না করলাম না, দুজন গিয়ে ফুচকা খেলাম। তারপর সন্ধ্যা পর্যন্ত ঘুরে আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় কেউ নেই, কারণ সবাই চলে গিয়েছে দাদুর বাড়ি। আমি নিজের রুমে শুয়ে শুয়ে ভাবছি বিকালে নীলার সাথে কাটানো মুহূর্তের কথা, আর মুচকে মুচকে হাসতেছি। আর নিজে নিজেই বলতে লাগলাম, আচ্ছা নীলা তো আমাকে ভালোবাসে বলছে, আমি তো তখন নীলাকে গ্রহণ করিনি, কারণ তখন আমার অবস্থা অন্যরকম ছিল। কিন্তু এখন হচ্ছে আরেক রকম। আমি কি নীলাকে বলে দেবো? এসব ভাবছি, হঠাৎ পাশে থেকে ফোনটা বেজে উঠলো। আমি ফোনের দিকে তাকাতে দেখি নীলা ম্যাম কল দিয়েছে। আমি আর দেরি না করে কল ধরলাম। কি করো? এই তো শুয়ে আছি, আপনি? একজনের কথা ভাবি। ও, তো কে সে? তোমাকে বলে কি লাভ? তুমি তো শুনবে না। আর শোনো, বলো। অফিসের বাইরে আমাকে ম্যাম ডাকবে না, তাহলে কি রাখবো? নীলা বলে ডাকবা। এটা কেমন করে সম্ভব ম্যাম? আমি পারবো না। তোকে পারতে হবে,
আরেকবার যদি তুই আমাকে ম্যাডাম বলে ডাকিস তাহলে তোকে মোবাইলে ঢুকিয়ে পিটিয়ে মারবো। দেখছেন আপনারা কি গুন্ডিমি, আমাকে নাকি মোবাইলে ঢোকে মারবে। আচ্ছা খেয়েছেন? খেয়েছি। তুমি? আমি খেয়েছি। আচ্ছা ভাই পরে কথা বলি। এই শোনো, আরেকটা কথা বলি। না ঘুম পাচ্ছে, ঘুমাবো। ওকে ঘুমাও, কিন্তু যদি কোনো ওয়েটিং দেখি তাহলে খবর আছে। ওকে বাই। ওই শোনো। আবার কি হলো? ভালোবাসি, তোমাকে অনেক ভালোবাসি। এসব কি বলছেন ম্যাম? কুত্তা, তুই কাল অফিসে আয় খালি। এই বলে রেগেই ফোন কেটে দিল। আর আমি একটা মুচকে হাসি দিয়ে বললাম, তোমাকে রাগাতে আমার খুব ভালো লাগে। তারপর ঘুমিয়ে গেলাম। রাত বাজে একটা বাড়ি থেকে জোরে জোরে চিৎকার করছে একটা মেয়ে। প্লিজ তারেক, আমার এত বড় সর্বনাশ করিও না প্লিজ। আমরা তো বন্ধু ছিলাম, এমন সর্বনাশ করিও না। হ্যাঁ হ্যাঁ বুঝলি মিথিলা, তোকে আমি অনেক আগে থেকে চোখে চোখে রাখছিলাম, বাট তুই হঠাৎ করে প্রতিদিন আমাকে একটা করে মেয়ে এনে দিতি, তাই বেঁচে যাতি, কিন্তু আজ আর পারলি না। প্লিজ তুমি এমনটা করিও না। আমি তো তোমার সব কথা শুনতাম, তাহলে আমার সাথে এমন করছো কেন? তাহলে আজকে আরেকটু শোন, তুইও মজা নে আমিও নেব, এটা বলে মেয়েটার উপর ঝাঁপে পড়লো তারেক রহমান। আর মিথিলা জোরে জোরে চিৎকার করছে আর কান্না করছে। এই শালি চুপ কর, এখানে তোকে বাঁচাতে কেউ আসবে না। আর এখন মজা বোঝ, অন্য মেয়েদের তো ভালোই তুলে দিতি, এখন তাদের মতো তুই একটু মজা বোঝ। তুই হয়তো ভুলে গেছিস তারেক রহমান, যে কাঁধে বিপদের গন্ধ পাই আমি সেখানেই চলে যাই। হঠাৎ পিছন থেকে চেনা সুর শুনে তারেক অবাক হয়ে মেয়েটাকে ছেড়ে দিল। আর মিথিলা ছাড়া পেয়ে খাটের এক কোণে লুকিয়ে পড়লো। জাহেদ, তুই এখানে কেমনে? ভাবছিলাম আমি ফিরবো না, কিন্তু তোরা যেইভাবে আমি না থাকাতে অন্যায় শুরু করেছিস, আমাকে ফিরতে হলো। তুই একা কি করবি? এখন তুই আর সৈনিক নেই, বুঝলি? মামা তুমি হয়তো ভুলে গেছো, অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং এ, এখনো ভুলিনি তোর বেইমানি। তোর জন্য আমি আমার চাকরি হারিয়েছি, অসম্মান হতে হয়েছে তোদের জন্য। আমার কি দোষ? আমি তোদের বলেছিলাম শুধু ওই খারাপ কাজ থেকে বের হয়ে যেতে, কিন্তু তোরা উল্টো আমাকে মিথ্যা অপবাদ দিলি। এটা আমি তেমন কিছু মনে করি, কিন্তু তোরা যা শুরু করে দিয়েছিলি। শুধু আমার কথা কেন বলছিস? ওই যে মিথিলাও এখানে আছে। আমি জানি সে এখানে আছে। দোস্ত, যা হয়েছে সব ভুলে যা, চল না এখন ওই শালির সাথে দুইজন মিলে মজা করি। আমি খারাপ হতে পারি, কিন্তু এমন কাজ আমি কখনো করতে পারবো না। এটা বলে জাহেদ তারেক রহমানের মাথায় বন্দুক ধরলো। তুই হয়তো ভুলে গেছিস তুই কার ছেলের গায়ে হাত দিতে যাচ্ছিস। আমি ভুলি নাই, তোর বাবা হচ্ছে মানুষের টাকা মেরে খাওয়া মন্ত্রী, আর তুই হচ্ছিস তার আদরের নষ্ট ছেলে। আমি ভাবতে পারিনি এমন একজনের সাথে আমার বন্ধুত্ব ছিল। সেটা যাই হোক, কিন্তু তুই আমার ডেরাতে এসে আমাকে মেরে যাবি, এটা ভাবলি কি করে? তুই না তারেক বোকা, আমি এই পর্যন্ত আসছি মানে রাস্তা ক্লিয়ার করে আসছি, তাই না? এটা শুনে তারেক রহমান জাহেদ নামের ছেলেটার পায়ে পড়ে গেল। ভাই ভাই, তোর যত টাকা লাগে সব আমি দিব, কিন্তু তুই আমাকে মারিস না ভাই, প্লিজ প্লিজ। আমি একবার যখন ঠিক করছি তোকে মরতে হবে মানে তোকে মরতে হবে। এবারে তারেক রহমানের মাথায় গুলি করে দিল জাহেদ। এটা দেখে মিথিলা নামক মেয়েটার জোরে চিৎকার দিল। তখন জাহেদ তার কাছে গিয়ে বলল, কি খবর মিস মিথিলা? জাহেদ, তুমি আমি জানতাম আসবে আমাকে বাঁচাতে। রাখ তোর বাঁচা মরা, আমি তোকে কেন বাঁচাতে আসবো? আমি আসছি তারেক রহমানকে মারতে। জাহেদ, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি এমন কাজ আর কোনোদিনও করব না। ক্ষমা? আর তোকে? তুই ভাবলি কি করে? প্রথম আমি তোকে ফ্রেন্ড বানাতে চাই, তুই জোর করে হলি, তারপর আমার বিশ্বাস অর্জন করে আমাকে কি করলি সব এদের বলতি। তাও ঠিক আছে, কিন্তু তুই আমাকে এমন একটা মিথ্যা অপবাদ দিলি কেন, যার জন্য আমি আজ চাকরি হারা? জাহেদ, আমার ভুল হয়েছে। আমি মন্ত্রী আর মন্ত্রীর ছেলের কথা শুনে সেনাবাহিনীর মেজরকে বলি তুমি আমাকে তার একটা এডিট করা ছবি দেখায়। বুঝলি মিথিলা, মেজর 4 প্রথমে আমাকে বিশ্বাস করেনি, আমার থেকে ইউনিফর্ম খুললো, তারপর আমাকে জেলে দিল, আমাকে রিমান্ডেও নিচে। তারপরেও আমি স্বীকার করিনি, কারণ আমি তোর সাথে কিছু করিনি। তারপর অনেক কষ্টে আমি স্যারকে বুঝিয়ে বললাম, স্যার আমি যদি কিছু করে থাকি তাহলে ডিএনএ টেস্ট করান। তারপর তোকে ডেকে এনে তোর চুল কেন নিয়েছিস জানিস? কেন?
ডিএনএ টেস্ট করতে। তারপর ফলাফল আসলো আমি কিছু করিনি, তোকে তখন জেলে দিতে চেয়েছিল, বাট আমি মানা করি। আর আমি জানি তুই এগুলো কার কথায় করেছিলি, কিন্তু এটা জানতাম না তুই মেয়ে হয়ে মেয়ে পাচার করতি। ছি, লজ্জা করে না তোর? জাহেদ, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোকে ক্ষমা করে দিলে আমি হাজার হাজার বোনের কাছে অপরাধী হয়ে যাব, সুতরাং তোকেও মরতে হবে। এটা বলে জাহেদ মেয়েটাকে গুলি করে মেরে ফেললো। মাত্র 2 জন শেষ হলো। তোরা কোথায় পালাবি আমিও দেখে নেব। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানালাম। তারপর নাস্তা নিয়ে সোফায় বসে টিভি অন করে নিউজ দেখতে লাগলাম। পরে একটা খবর শুনে মুখে খাবার আটকে গেল। আমি খবরে দেখতে পেলাম মন্দিরের ছেলেকে নাকি কে বা কারা নির্মম ভাবে হত্যা করছে। আমি অবাক হয়ে গেলাম, এত সিকিউরিটি থাকার পরেও কেমনে মতিনের ছেলেকে হত্যা করে। যাই হোক, এইসব আজাইরের কথা বাদ দিয়ে আমি রেডি হয়ে অফিসের জন্য বের হলাম। অফিসে গিয়ে নিজের কেবিনে বসে কাজ করতে লাগলাম। হঠাৎ পিয়ন এসে ডেকে গেল, আমাকে নাকি ম্যাম ডাকছে। আমি ওর দেরি না করে ম্যামের কেবিনের সামনে গিয়ে বললাম, আসবো ম্যাম? আসো। তারপর ম্যামের কথা মতো কেবিনে গিয়ে ম্যামের সামনে দাঁড়ালাম। এখন কি আপনাকে ইনভাইট করে বলতে হবে নাকি বসতে? বসো। আমি ম্যামের ধমক শুনে বসে পড়লাম। আজকের পর থেকে আমার রুমে আসতে তোমার অনুমতি লাগবে না, কেমন? এটা কি করে সম্ভব ম্যাম? এটা আমি করতে পারবো না। আয়, তোর মুখ দিয়ে কি সারা দিন না ছাড়া হ্যাঁ বের হয় না? না মানে হ্যাঁ। চুপ, বেয়াদব। আজ থেকে অনুমতি নিয়ে ঢুকলে খবর আছে। এখন বল, তুই কালকে আমাকে ফোনে ম্যাম বললি কেন? তো ম্যামকে ম্যাম বলবো না তো কি বলবো শুনি? কেন বউ বলবি? বউ? সেটা হয় না, বিয়ের পরে ডাকুনি। এটা বলে আমি মুখে হাত দিয়ে ফেললাম। এই রে, কি বলতো, কি বলে ফেললাম? কি বলি আবার বল। কই কিছু না ম্যাম, কি জন্য ডাকছেন সেটা বলেন। ওই, কথা ঘোরাবে না বলে দিলাম। তুমি আগে বলো, আমাকে কি বিয়ে টিয়ের কথা বলছিলা? আরে ম্যাম, আপনি হয়তো ভুল শুনছেন। ও তাই? হুম। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। কিভাবে তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা বের করতে হয় ওইটা আমার জানা আছে। ওই, এই নাও চাবি, গাড়ি বের করো গিয়ে। কেন ম্যাম, আবার কি মিটিং আছে নাকি? আরে না, তাহলে? বাবা বলছে আমাকে নাকি ছেলে একটা দেখতে আসবে, তার সাথে দেখা করতে যাচ্ছি। নীলার মুখে এমন কথা শুনে আমার বুকের মাঝে কেমন করে যেন মোচড় দিয়ে উঠলো। তারপর আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ম্যাম, সেখানে আপনাদের মাঝে আমি গিয়ে কি করব? বরং আপনি যান, আমি কাজ করি অফিসের। নীলা বলল, তুমি এত কথা বলো কেন? যেটা করতে বলেছি সেটা করো। তারপর আমি আস্তে আস্তে নিচে গিয়ে গাড়ি বের করলাম। মনটা ভীষণ খারাপ হয়ে গেল ম্যামের কথা শুনে। মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছি। ম্যামকে নাকি একটা ছেলে দেখতে আসছে। আরে আমিও না পাবো, একটা ছেলে তো মাত্র দেখা করতে আসছে, বিয়ে তো আর হয়ে যায়নি। আহমেদ, কুল কুল, এত অস্থির হইস না। আগে সেখানে গিয়ে দেখ কি হয়, তারপর কিছু করা যাবে। এসব বলে নিজেকে একটু স্বাভাবিক করলাম। একটু পর ম্যাম এসে আমার পাশে বসে বলল, এই রেস্টুরেন্টে নিয়ে চলো। তারপর আমি গাড়ি চালাতে লাগলাম। একটু পর রেস্তোরাঁয় চলে আসলাম। ম্যাম, আপনি ভেতরে যান, আমি গাড়ি পার্ক করে আসি, কেমন? ওকে, তাড়াতাড়ি আসবি বলে দিলাম। এটা বলেই নীলা গাড়ি থেকে নেমে চলে গেল। আর আমি গাড়ি পার্ক করে রেস্তোরাঁয় ঢুকে ম্যামকে খুঁজতে লাগলাম। হঠাৎ দেখতে পেলাম একদম কর্নারে নীলা ম্যাম একটা সুন্দর ছেলে বসে শেষে আড্ডা দিতেছে। এটা দেখে আমার একে তো হিংসা হচ্ছে, দ্বিতীয়ত ইচ্ছে করছে ছেলেটার সামনে গিয়ে একটা ঘুষি মেরে নাক ফাটে দিই। আর তৃতীয়ত আমার অনেক কষ্ট হচ্ছে ম্যামকে এইভাবে অন্য ছেলেদের সাথে হেসে হেসে কথা বলতে দেখে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ভাবছি, হঠাৎ ম্যামের ডাকে ঘোর কাটলো। ওই আহমেদ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? এদিকে আসো। না না ম্যাম, আপনারা কথা বলেন, আমি অন্য কোথাও গিয়ে বসি। তুই আসবি নাকি আমি আসবো সেখানে? থাক, আর আশা লাগবে না, আমি আসতেছি। এই বলে গুটি গুটি পায়ে ম্যামদের কাছে গিয়ে ম্যামের পাশে বসলাম। আকাশ, এ হচ্ছে আমার পিয়ে আহমেদ, আর আহমেদ এ হচ্ছে আকাশ। হাই ভাইয়া। আমার দিকে হাত বাড়িয়ে বললো কথাটা। আমিও হাই ভাইয়া বলে হাত মিলালাম। আচ্ছা নীলা, তোমরা কথা বলো, আমি একটু ওয়াশরুম থেকে আসি, কেমন? ওকে, যাও। এটা বলতেই আকাশ চলে যেতেই নীলা আমাকে বলল, আহমেদ, ছেলেটা কেমন রে? ভালো ম্যাম। জানিস, ছেলেটাকে আমারও ভালো লেগেছে। এখন তুই বল কি করব? বাবাকে কি বলবো আমার ছেলে পছন্দ? ও, ছেলে আপনার পছন্দ হয়েছে?
তাহলে আর কি করার, আঙ্কেলকে বলে দেন। আচ্ছা, সেটা না হয় পারবো। এখন বল তুই কি খাবি, সেটা অর্ডার দিই। আমার পেট খারাপ করছে, আমি কিছু খাবো না। তোমার আবার হঠাৎ কি হলো? ম্যাম আপনি বসেন, আমি একটু ওয়াশরুমে যাই। এটা বলে সেখান থেকে চলে আসলাম। আসলে আমার কিছু হয়নি, আমার সেখানে থাকতে ইচ্ছে করছে না। নীলা যখন বললো ছেলেটা তার পছন্দ হয়েছে, এই কথাটা শুনে আমার কি যে কষ্ট হয়েছে সেটা একমাত্র আমিই জানি। আমি আর কিছু না ভেবে কোনো মতে সেখান থেকে রেস্তোরাঁ থেকে বের হয়ে আমি বাসে চলে আসলাম। তারপর নিজের রুমের দরজা বন্ধ করে কান্না করতে লাগলাম। জীবনে প্রথমবার কাউকে ভালো লাগলো, তাকে ভালোবাসলাম, কিন্তু তাকে আর পেলাম না। আগে জানতাম না, না পাওয়ার কষ্ট, যন্ত্রণা কতটা বেদনাদায়ক, সেটা আজ বুঝতে পারলাম। এখানে আমি কাউকে দোষ দেবো না, দোষ আমি নিজেকেই দেবো। কারণ নীলা আমাকে অনেকবার বলছে আমাকে সে ভালোবাসে, কিন্তু আমি একটু সময় নিতে চেয়েছিলাম। এই জন্য বলে সময় থাকতেই সময় পর মূল্য দিতে শেখো, তা না হলে পরে পস্তাবে। এদিকে নীলা আমার অপেক্ষায় বসে আছে, কখন আমি আসবো আর কখন অফিসে যাব। এতক্ষণ হয়ে গেছে, হাদারামটা এখনো আসছে না কেন? কি করছে ওয়াশরুমে বসে? এই দেখো, গাড়ির চাবিও টেবিলে রেখে চলে গেল। এটা বলেই নীলা আমাকে কল দিল, বাট কল কেউ ধরছে না দেখে নীলার আগে গজ গজ করে ওয়াশরুমের দিকে যেতে লাগলো। তারপর সে একজন ওয়েটারকে ডেকে আমার ছবি দেখিয়ে বলল, ভাইয়া, এই ছেলেটাকে দেখে আসবেন, ভিতরে আছে কিনা। ম্যাম, ওই ভাইয়া তো অনেক আগে এখান থেকে চোখ মুছতে মুছতে চলে গেল বাহিরে। ও আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমি কি করব হাদারামটাকে এখানে আনলাম কি করতে, আর সে কি বোঝে চলে গেল। কাল আসুক, দেখাবো মজা। এটা বলে নীলার আগে গজ গজ করতে করতে চলে গেল। এদিকে আমি ঠিক করলাম নীলার অফিসে আর যাবো না। যার জন্য অফিসে থাকতে এসেছিলাম সে তো অন্য কারো হয়ে যাবে, তার চেয়ে বরং ক্ষতিপূরণ দিয়ে চাকরি ছেড়ে দেবো। নীলা তার রুমে বসে বসে ভাবছে, আজ 2 দিন হয়ে গেল আহমেদের কোনো খোঁজ খবর নেই। ফোন দিলে ফোন বন্ধ বলে। সব আমার জন্যই হয়েছে, আমি একটু বেশি করে ফেললাম মনে হয়। তাড়াতাড়ি ছেলেটার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে চেয়েছিলাম, আর এখন 2 দিন ছেলেটার খোঁজও পাচ্ছি না। ছেলেটা আবার উল্টাপাল্টা কিছু করে ফেললো না তো? না না, এটা হতে পারে না। আমিও বা কি করে খুঁজবো ছেলেটাকে, তার বাসা তো চিনি না। আচ্ছা, জেরিন তো আহমেদের বন্ধু, মনে হয় ওই ডাইনির কাছে আহমেদের ঠিকানা থাকবে। আমি বরং কালই ওই ডাইনির থেকে আহমেদের ঠিকানা নিয়ে আহমেদের কাছে সরি বলে নিব। এই বলে নীলা তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। এদিকে অর্থমন্ত্রী রিফাত রহমান তার ছেলে পুলেকে গালি দিচ্ছে, শালারা শুধু গিলতে পারে, কোনো কাজের না। এ আমার ছেলেকে মারছে, আজ 3 দিন হয়ে গেল, এখনো তোরা খুনিকে ধরতে পারলি না? কি করছিস তোরা? বস, যেখানে পুলিশ প্রশাসন বের করতে পারলো না কে খুন করেছে, সেখানে আমরা কেমনে বলবো? এই কথা বলতে দেরি, কিন্তু ছেলেটার কপালে বুলেট ঢুকতে দেরি হলো না। সাথে সাথে ছেলেটা মুখ থুবড়ে নিচে পড়ে গেল। আমার খেয়ে আমার পরে এখন বলে খুঁজে পাচ্ছি না। এই তোদের এমন লাশ পড়তে না চাইলে তোরা তাড়াতাড়ি আমার ছেলে খুনিকে আমার সামনে এনে দে। এটা বলতেই সব ছেলে পেলে সেইখান থেকে চলে গেল। আজ 2 দিন পর নিজের বাসা থেকে বের হলাম, উদ্দেশ্য নীলার অফিস। এই 2 দিনে নীলার জন্য অনেক কান্না করছি। আর আরেকটা কথা শুনলে তো অবাক হবে, প্রায় 5,000 টাকার মতন খরচ করেছি শুধু সিগারেট কিনতে। পুরো ঘরের সিগারেটের গন্ধে টেকা যাচ্ছে না, এমন সিগারেট খাইছি। কি করব, কিছুই তো নীলাকে বলতে পারছি না। আজ 2 দিন ধরে অনেক কষ্টে নিজেকে নিজেই বুঝিয়ে ঘর থেকে বের হলাম। কারণ যে যাওয়ার সে যাবে, তাকে তো আর জোর করে আটকে রাখা যাবে না। রিজাইন লেটার আর একটা চেক নিয়ে নীলার অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিস যেতে সব স্টাফ আমাকে দেখে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে, আর থাকবে না কেন, কারণ আমার চুলগুলো অগোছালো, চোখ দুটো লাল রক্তবর্ণ ধারণ করে আছে। আমাকে দেখতে এক ভয়ঙ্কর গাঁজাখোরের মতো লাগছে। আমি সেদিকে তেমন খেয়াল না করে ম্যামের কেবিনের সামনে গিয়ে বললাম, ম্যাম আসবো? আসো। আমি আর দেরি না করে ম্যামের কেবিনে ঢুকতেই নীলা আহমেদ বলে দৌড়ে এসে আমাকে জোরে ধরে কান্না করে দিল। হ্যাঁ, তুমি কোথায় চলে গেলে? তোমাকে আমি শহরে তন্ন তন্ন করে খুঁজেও পেলাম না। জানো না, তোমাকে না দেখলে আমার দিন চলে না। আমি না হয় একটু মজা করলাম, যাতে তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা বের করতে পারি। আর তুমি অন্য কিছু ভাবলা আর রাগ করে চলে গেলে, আর কোনো খোঁজ নাই। নীলা এমনভাবে জোরে ধরবে এটা আমি জীবনেও ভাবতে পারিনি। আর কথাগুলো শুনে তো আমারও অবাক।
ম্যাম আপনি এসব কি বলছেন? ছাড়ুন আমাকে, কেউ দেখলে অন্য কিছু ভাববে। না, আমি তোমাকে ছাড়বো না। যদি ছাড়ি তাহলে তুমি চলে যাবে। আরে বাবা আমি যাব না, ছাড়েন আমাকে। তুমি সত্যি যাবে না তো? সত্যি যাব না। এটা বলতেই নীলা আমাকে ছাড়লো। তখন আবার নীলা বলে উঠলো, হ্যাঁ, কি করে রাখছো পুরো শরীরের? আর তুমি সিগারেট খেয়েছো? আমি নীলার কথা শুনে মাথা নিচু করে ফেললাম। এবার নীলা আমার কলার ধরে, ওই, তুই সিগারেট খেলি কেন? কি করব, আমি তোমার মুখে আকাশ ভাইয়ের কথা শুনে মেনে নিতে পারছি না, তাই তোমাকে ভুলতেই এই সিগারেট খাইছি। তো কে মেনে নিতে বলছে? তখন ভালোবাসি কথাটা বললে হতো। তা না করে চলে গিয়ে কেউ নিজের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দেয়। আমি কি করব, জোর করে সব পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না। আমি ভালোবেসেছি এই বলে যে তোমাকে পেতে হবে এমনটা না। ভালোবাসার মানে হচ্ছে প্রিয় মানুষের সুখ দুঃখ কোথায় তাই ভেবে চলে এসেছি। পাগল একটা। তুমি সত্যি আমাকে এতটা ভালোবাসো? অনেক ভালোবাসি আপনাকে। আচ্ছা, তোমার হাতে এইসব কি? রিজাইন লেটার। এই অফিস থেকে যাওয়ার চিন্তা করলে তো তোর খবর আছে। যাবো না তো কি করব? যার জন্য অফিসে চাকরি করতে চাই সে যদি অন্য কারো হয়ে যায় তাহলে আমি থাকবো কেন? আই আই, তুমি কার জন্য অফিসে ছিলা? কেন তুমি বোঝো না? তোমার জন্য আর কি। ওই হাঁদারাম, আমি বুঝি না নাকি? তুই বুঝতে চাইতি না যে আমি তোকে কতটা ভালোবাসি? আচ্ছা ম্যাম আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন? কেন, বিশ্বাস হয় না? আচ্ছা চলো, তাহলে তোমার অবিশ্বাস আমি ভাঙাচ্ছি। এটা বলেই নীলা ম্যাম আমার হাত ধরে টানতে লাগলো। কোথায় যাব? কেন, কাজী অফিসে। কাজী অফিস মানে? কেন ওখানে? কেন আবার? আমরা বিয়ে করতে। তোমাকে বিশ্বাস করাতে হবে না? থাক থাক, আর বিশ্বাস করাতে হবে না। আচ্ছা এখন তাহলে আমি আমার কেবিনে যাই। আগে বলো, নাস্তা করছো? মাথা নাড়িয়ে বললাম। চলো আমার সাথে, নাস্তা করবা। কেন, আমি তো নাস্তা করছি। চুপচাপ আমার সাথে নিচে চলো। আমি কিছু বুঝি না নাকি? তোমার শরীরের অবস্থা দেখে বোঝা যায় তুই নাস্তা করছো নাকি করো নাই। চলো। এ বলে নীলা আমার হাত ধরে টানতে টানতে কেবিন থেকে বের হয়ে ক্যান্টিনের দিকে নিয়ে যেতে লাগলো। এদিকে ম্যামের এমন কাজ থেকে অনেকে ভাবতেছে আমার খবর আছে, আর অনেকেই অন্য কিছুই ভাবছে। চুপচাপ এখানে বসে থাকো, আমি খাবার নিয়ে আসছি। একটু পর নীলা বিরিয়ানি নিয়ে আসতেই, ম্যাম আপনি বসেন, আমি হাত মুখ ধুয়ে আসি কেমন? ওই, তোর কোথাও যেতে হবে না, চুপচাপ বসে থাক, আমি তোকে খাইয়ে দিব। নীলার এমন কথা শুনে আমি তার দিকেই হা হয়ে চেয়ে আসি। কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? আমার কিন্তু লজ্জা করছে। ম্যাম আমাকে খাইয়ে দিলে অনেকে অনেক কিছু বলবে, আমি বরং আমাকে আর বলতে না দিয়ে। তুই যদি আর একটা কথা বলিস তাহলে আমি তোর সাথে কথা বলবো না, ওই আকাশের সাথে কথা বলবো। নীলার মুখে আকাশ নামটা শুনে কেন জানি মনটা খারাপ হয়ে গেল। সরি সরি, আর এমন কথা বলবো না। এখন চুপচাপ ভালো ছেলের মতো বসে খাবারটা খাও তো। তারপর আমি আর কিছু না বলেই নীলার মুখ থেকে খাবার খাচ্ছি, আর নীলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এইভাবে কি দেখছো? তোমাকে দেখছি। তাই এইভাবে দেখার কি আছে? সারা জীবন তো পড়ে আছে, তাই না? এই 3 দিন যে দেখিনি সেটা পুষিয়ে নিচ্ছে আর কি। ও মা, তাই বুঝি। তারপর নীলার সাথে কথা বলতে বলতে খাবার শেষ করলাম। তুমি আজ আর অফিস করতে হবে না, আজ বাসায় গিয়ে রেস্ট নাও, কেমন? ওকে ম্যাম। আরেকবার ম্যাম বলবি তো, খবর আছে। আচ্ছা ম্যাডাম। কুত্তা, তুই আবার ডাকলি? আমার কলার ধরে, আরে আপনি ম্যাম বলাতে মানা করেছেন তাই ম্যাডাম ডাকছি আর কি। তোকে কিচ্ছু ডাকতে হবে না, নীলা বলে ডাকলে হয়েছে। এখন সোজা বাড়িতে যাবি। আর হ্যাঁ, যদি সিগারেট খাইছিস তাহলে তোর খবর আছে বলে দিলাম। ওকে আমার মহারানী, আর খাবো না। এটা বলে নীলার গাল টান দিয়ে দৌড় দিলাম। এদিকে নীলা আমার এমন কাজ থেকে একটা মুচকে হাসি দিয়ে বলল, হ্যাঁ দাঁড়াম একটা। আমি হাসি মুখে বাসায় এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাকে বলছিলাম প্রতিদিন সেখানে যাব, বাট এখনো যাওয়া হয়নি। প্রায় 1 ঘন্টা পর আমার দাদুর বাসায় পৌঁছে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতেই কিছুক্ষণ পর আম্মু দরজা খুলে দিল। কে আপনি?
আম্মু আমি আহমেদ, তোমার ছেলে। কি আবল তাবল বলছেন? আমার কোনো ছেলে নেই আহমদ নামের। আপনি চলে যান। এটা বলে আম্মু চলে যেতে লাগলো। বুঝতে পারছি আমার আম্মু রাগ করছে, তাই আমি আম্মুকে পেছন থেকে জোরে ধরে বললাম, আমার লক্ষ্মী, কিউট, সুন্দর, কত ভালো আম্মু। সরি, আমার না অনেক কাজের চাপ ছিল, তাই ফোন করতে ভুলে গেছি। এই ছেলে, তোমার সাহস তো কম না? আমাকে জড়িয়ে ধরো কেন তুমি? আম্মু আমি বলছি তো সরি, এই কান ধরলাম, দেখো উঠবসও করছি, এইবার তো ক্ষমা করে দাও, এমনটা আর হবে না বলছি। হাজব, আপনি এমন করছেন কেন? জানা নেই কথা নেই এইভাবে বাড়িতে ঢুকে এইসব করার মানে কি? ও সরি আন্টি, আমি ভুল জায়গায় এসে পড়ছি, বুঝতে পারছি না, সরি। এ বলে চলে আসছি যাবো, তখন আম্মু বলে উঠলো, খবরদার, আরেকবার সামনে দিলে তোর ঠ্যাং ভেঙে রেখে দিব বললাম। তাহলে তোমার কষ্ট বেশি হবে বুঝতে পারলে। সেটা আমি দেখে নিব। তার মানে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? আম্মু এটা বলে আম্মুকে জোরে ধরলাম। হয়েছে হয়েছে, আর ঢং দেখাতে হবে না। না খেয়ে না ঘুমিয়ে চেহারার এই কি হাল করছিস? আরে আমি তো সব সময় খাই, তুমি একটু বেশি বুঝো, বুঝলাম আম্মু। আমি তো তাই একটু বেশি বুঝি। আচ্ছা রুমে যা, আজ তোর পছন্দের খাবার বানাবো। ওকে মাই সুইট আম্মু। এটা বলে আম্মুর গাল টেনে দৌড় দিলাম। ওই হারামজাদা, দাঁড়া বলছি। আমার গাল টেনে দিয়া তাই না বুঝাবো আমি। এদিকে আমি এক দৌড়ে আব্বুর কাছে এসে আব্বুর সাথে কথা বলে আমার রুমে গেলাম। আমার রুমে গিয়ে চারপাশ দেখতে লাগলাম। এই রুমে ছোটবেলার কত স্মৃতি, কত আবেগ জড়িয়ে আছে, তা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি ভাবতেও পারিনি আমি আবার আমার প্রিয় রুমে থাকতে পারবো। যাই হোক, আমি ফ্রেশ হয়ে বিছানায় গায়ে দিলাম। আজ 3 দিন ধরে ভালোভাবে ঘুমাতে পারিনি, তাই নরম বিছানায় শুতেই ঘুমিয়ে গেলাম। আলতাপ, কি খবর? ফিল্ম মেটার এবং মন্ত্রীর ছেলে খুনির কোনো আপডেট পেলি? না স্যার, কিছু তো পেলাম না। আমার মনে হয় কি স্যার, এটা কোনো প্রফেশনাল কিলারের কাজ। দেখছেন না, কোনো প্রমাণ খুঁজে পেলাম না। তুমি ঠিক বলছিস স্যার। আমার মনে হয় কি ওই দিন যে খুনগুলো হয়েছে আর আজ যেগুলো হয়েছে সব একই লোকের করা। একটা জিনিস খেয়াল করে দেখবেন, সব খুনই একই স্টাইলে করা হয়েছে। সেটাতে ভাবার বিষয়। আচ্ছা, তুমি তারপর ভালোভাবে তদন্ত করো। এইদিকে মন্ত্রী সাহেব কিন্তু চাপ দিচ্ছে বারবার। ওকে স্যার, চেষ্টা করছি। অন্যদিকে একটা অন্ধকার রুমে দুজন বসে কথা বলছে। কিরে, তোকে ফিরতে পারলি? না স্যার, তার সাথে যোগাযোগ করার পথ সব বন্ধ করে দিয়েছি। এখন তাকে ছাড়া কিভাবে হবে দেশের অবস্থা? কি সে দেখছে না কতটা অপরাধ ভরে গিয়েছে? স্যার, ভাই বলছে দেশের যাই হোক হোক তাতে আমার কি, তাকে যেন আর বিরক্ত না করে এটা বলে দিয়ে দিছি। তোদের দ্বারা কিছু হবে না, যা করার আমি করতেছি। এটা বলে লোকটা উঠে চলে গেল। আমি মনের সুখে ঘুমাচ্ছি, এমন সময় আম্মু ডাক দিল। আমি ঘুম ঘুম চোখে বললাম, কি হলো, ডাকছো কেন? ঘুমাতে দাও একটু। হয়েছে, আর ঘুমাতে হবে না, তাড়াতাড়ি খাবার খেতে আসো। এটা বলে আম্মু যেতে যাবে, তখন আমি আম্মুর হাত ধরে আমার পাশে বসিয়ে তার কোলে মাথা রাখলাম। কি শান্তি! অনেকদিন হয়ে গেল মার কোলে মাথা রাখি না। মায়ের কোলে মাথা রাখলে আলাদা একটা শান্তি পাওয়া যায়, যেই শান্তি আমার মনে হয় এই দুনিয়ায় কোনো স্থানেই পাওয়া যায় না। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, বাবা উঠো, খাবার খাবি না? খাবো। তাহলে এইভাবে শুয়ে থাকলে হয়? আর একটু থাকি, অনেকদিন তোমার কোলে মাথা রাখা হয়নি। আম্মু একটা হাসিতে বললো, পাগল একটা। তারপর এইভাবে আম্মুর কোলে কিছুক্ষণ মাথা রেখে আম্মুকে যেতে বলে আমি হাত মুখ ধুয়ে নিচে চলে গেলাম খাবার খেতে গিয়ে দেখি দাদু খাবার টেবিলে বসে আছি। আমি দাদুকে কিছু না বলে একটা চেয়ার টেনে বসে বললাম, আম্মু খাবার দাও। তখনই, তুমি এখনো আমার উপর রেগে আছো? আমি বললাম, আজব, আমি কেন আপনার উপর রেগে থাকবো? দাদু ভাই, তুমি এমন করে কথা বলছো কেন? দেখো, তোমার এমন কথা বললে আমার কিন্তু অনেক কষ্ট হয়। তাতে আমি কি করব? আমি তখনই, আহমদ, এসব কি? দাদুর সাথে কেউ এইভাবে কথা বলে? তাড়াতাড়ি ক্ষমা চাও দাদুর কাছে। বাবা, তুই দাদু ভাইকে কিছু বলিস না। আসলে দোষ তো সব আমার সাথে এমন হওয়াটাই স্বাভাবিক। আমি খেয়াল করলাম দাদু এই কথাগুলো বলছে আর চোখের পানি পড়তেছে। আমি এই টেবিল থেকে উঠতে, আহমদ, তোমার ওঠা লাগবে না, আমি চলে যাচ্ছি।
এটা বলে দাদু যখন উঠতে যাবে তখন আমি দৌড়ে দাদুর কাছে গিয়ে দাদুকে জড়িয়ে ধরলাম। দাদু, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি তুমি আমার কথাতে কষ্ট হবে। দাদু প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে দাদু ভাই, তুমি কান্না করছো কেন? আমি তো তোমার কথায় কষ্ট পাইনি। তাহলে তোমার চোখের পানি কেন? আর খাবার টেবিল থেকে উঠতে গেছিলে কেন? আরে এটা তো এমনি বোকা ছেলে। এইটুকুতে এইভাবে কান্না করতে হয় বুঝি? তুমি জানো না তোমার চোখের পানি আমার সহ্য হয় না। আসলে আমি আমার দাদুকে অনেক ভালোবাসি, ছোটবেলায় থেকেই দাদু আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু মাঝখানে কিছু ঘটনার জন্য দাদুর উপর থেকে একটু অভিমান জমিয়েছিল। আরে তাই তো, কান্নার অভিনয় করলাম। কি আমার সাথে এত ধোঁকা? এটার জন্য তোমাকে শাস্তি পেতে হবে কিন্তু। ও মা, তাই বুঝি? তা দাদু ভাই, তুমি আমাকে কি শাস্তি দিবে শুনি? বেশি কিছু না, তুমি এখন আমাকে খাইয়ে দেবা, এটা হচ্ছে তোমার শাস্তি। ও মা, শাস্তি তো বেশি হয়ে গেল। আচ্ছা, আমি দেখছি। বৌমা, আমার নাতনি আর আমার জন্য খাবার দাও। ওকে বাবা, দিচ্ছি। এটা বলে আম্মু আমাকে আর দাদুকে খাবার দিল, আর দাদু আমাকে খাইয়ে দিতে লাগলো। তারপরেই সবাই মিলে হাসি খুশি ভাবে আড্ডা দিয়ে খাবার শেষ করলাম। অনেকদিন পর এভাবে খাবার খেলাম, যা আমার কাছে স্বপ্নের মতো লাগছে। এভাবে আজকের দিনটা চলে গেল। রাতে বসে কম্পিউটারে গেম খেলছি, এমন সময় ফোনে কল দিতেই বিরক্ত নিয়ে না দেখেই ফোনে তাকালাম। হ্যালো, কে বলছেন? বাহ বাহ, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে মিস্টার আহমেদ চৌধুরী। মানে এইসব কি বলছো নীলা? মানে হচ্ছে সকালে অফিস থেকে গেলা যে এত রাত হয়ে গেল, অথচ আমাকে একবারও ফোন করলে না তুমি। সরি, আসলে এই কয়দিন ভালো করে ঘুমাতে পারিনি তো, তাই একটু ভালো করে ঘুমিয়ে নিচ্ছি আর কি। ও আচ্ছা, খাবার খেয়েছো? তুমি? এই তো মাত্র খেয়ে তোমাকে কল দিলাম। ও তাই? আচ্ছা, ভাবছি কাল ঘুরতে যাব। তুমি কোথায় ঘুরতে নিয়ে যাবা বলো? ও মা, ঘুরতে যাব কেন? কাল অফিসে বসবে না? অফিস অফিস করতে করতে ভুলে গিয়েছো কাল যে শুক্রবার। আচ্ছা, এখন কোথায় নিয়ে যাবা বলো? তুমি যেখানে নিয়ে যাবে সেখানে যাব। এভাবে আরো অনেক কথা বলে ফোন কেটে দিয়ে ঘুমিয়ে গেলাম। বস, আজ 2 মাস রফিক চৌধুরী চাঁদা দিচ্ছি না। তা এটা আমাকে আগে বলিসনি, যখন এখন বলছিস কেন? না মানে কি করব স্যার? কি করবি মানে? তার মেয়ে একটা বিদেশ থেকে আসছে না, ওকে তুলে নিয়ে আয়। বস, চেয়েছিলাম, বাট কোথায় থেকে মাস্ক পরা ছেলেটা এসে মেয়েটাকে বাঁচিয়ে নিয়ে যায়। ও তাই, বুঝতে পারছি। ওই শালার বাপের জন্য আমি প্রতিশোধ নিতে পারিনি, এখন ওই শালার জন্য তোরা কিছু করতে পারছিস না। বস, আপনি কি বলেছেন আমি তো বুঝতে পারছি না। তোকে বুঝতে হবে, এখন শুধু সুযোগের অপেক্ষা কর, আর বাকিটা আমি দেখছি। ওকে বস। এই বলে ছেলেটা চলে গেল। আর এদিকে এসকে মদের গ্লাসে চুমুক দিতে বলল, তোদের কারণে আমার বাবা জেলখানাতে পচে গলে মরছে, আর আমি কিভাবে তোদের শান্তিতে থাকতে দিই বল? সেদিন প্ল্যান ছিল তোদের 2 জনকে উপরে পাঠাবো, কিন্তু তোরা তো বেঁচে গেলি। তারপরে আমার একটু মনে শান্তি লাগলো মিরাজ চৌধুরীকে দেখে, সে পঙ্গু হয়ে গেল বেচারা। আর রফিক চৌধুরী, তুই একটু চালাক তাই না? সেই দিনের পর থেকে আন্ডার কভার গার্ড নিয়ে চলাফেরা করছিস, বিধায় বেঁচে যেতি। কিন্তু তোর মেয়েকে কে বাঁচাবে? সকালবেলায় সবার সাথে বসে নাস্তা করছিলাম, তখন দাদু বলে উঠলো, তা দাদু ভাই, আমাদের অফিসে কখন জয়েন করতেছো? অফিসে জয়েন করবো মানে? আমি এখন কোনো অফিসে জয়েন করতে পারবো না। আহমদ, তুই বাবার অবস্থাটা একটু দেখ, উনি কত বুড়ো হয়ে গেছে, এই বয়সে কি আর অফিস সামলাতে পারে? আচ্ছা, আর কয়েক মাস যাক, ততদিন না হয় দাদু কষ্ট করুক। আমার আর কিসের কষ্ট? অফিস তো দেখে তোর ম্যানেজার আঙ্কেল, আমি একটু দেখে আসি আর কি। ও আচ্ছা, দাদু তোমার কি মনে হয় না ম্যানেজার পাল্টাতে লাগবে? না মানে ম্যানেজার আঙ্কেলের তো বয়স হয়েছে, তাই না? সেটা তোকে ভাবতে হবে না, এখন সুন্দর মতো খা। আমি আর কিছু না বলে খেতে লাগলাম। তখন নেহাল বলল, ভাই অনেকদিন ঘোরাঘুরি হয় না, আজ আমাকে ঘুরতে নেওয়া যাবে কিন্তু। আচ্ছা নিয়ে যাবনি, অনেকদিন আমিও ঘুরতে পারি না। নাস্তা করে ফ্রিজ হয়ে একবারেই বের হব। কেন ভাইয়া? আরে একেবারে নামাজ পড়ে আসবো তাই। ওকে ভাই। তারপর সবাই খাবার খেয়ে যার যার রুমে চলে গেলাম। একটু পর ফ্রেশ হয়ে রেডি হয়ে 2 ভাই ঘুরতে বের হলাম।
অনেকক্ষণ ঘোরাঘুরি করে দুই ভাই একটা রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করতে লাগলাম। হঠাৎ পেছন থেকে মেয়েলি কণ্ঠে কেউ বলে উঠলো, আরে আহমেদ, তুই এখানে? মেয়েটার কথা শুনে আমি এবং নিহাল দুইজনে পিছনে ফিরলাম। তারপর দেখতে পারলাম এটা তো জেরিন। আরে জেরিন, তুমি এখানে? এই তো ছোট বোনকে নিয়ে একটু ঘুরতে আসলাম। তুই? আমিও সেই ছোট ভাইকে নিয়ে ঘুরতে আসলাম। আরে আয়শা, তুমি? আয়েশা বলল, নিহাল তুমি? এদিকে আমার ভাইয়ের এমন কথা শুনে তার দিকে তাকাতে, আমার বোনের নাম আয়েশা, এটা তুমি কি করে জানলে? আরে আন্টি থুক্কু, আন্টি আয়শা তো আমার ক্লাসে পড়ে, তাই চিনি। ও আচ্ছা, তাহলে তোমরা একে অপরকে চিনো তাহলে? ভাইয়া। আরে জেরিন, দাঁড়িয়ে আছো কেন? বসো না, সবাই মিলে নাস্তা করি। এটা বলতে জেরিন আর তার বোন আমাদের টেবিলে বসে পড়লো। তারপর খাবার অর্ডার দিলাম। একটু পর নাস্তা আসতেই সবাই আবার নাস্তা করতে লাগলাম। তখন তা আহমেদ, তোমাকে তো অফিসে খুঁজেও পাওয়া যায় না, আবার কলও ধরো না, কি ব্যাপার? আরে ম্যাম, আমাকে অনেক চাপে রাখে, তাই পারি না দেখা করতে। কাজের চাপ নাকি অন্য কিছু? আরে যা, তেমন কিছু না। এমনি দুইটা পোস্ট একসাথে সামলাতে হয়, বুঝতে পারছো? বুঝলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে, জেরিন তোমরা তাহলে নাস্তা করো, আমরা আসি কেমন? নামাজের সময় হয়ে গেছে। যাও, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর বিল দিও না তুমি, আমি দিয়ে দিচ্ছি। আরে আরে, তুমি কেন দেবে? তোমরা যাও, আমি দিব। আমি আর কিছু না বলে সোজা বিল দিয়ে নিহালকে নিয়ে বের হয়ে গেলাম। ভাই, একটা কথা বলবো? বল। ভাবি কিন্তু সুন্দর আছে। ভাবি মানে? কে ভাবি? কে আবার? ওই যে আয়শার বড় আপু আর কি। নিহাল, মার খাবি কিন্তু। সে ভাবি হতে যাবে কেন? সে আমার বন্ধু, বুঝলি? বড় কিছু না। কেমন বন্ধু আমি বুঝি। তুই চুপ করবি নাকি কানের নিচে দিব একটা? সত্যি কথা বলতে গেলে শুধু মায়ের দমক দাও তুমি। এটা বলতেই আমি নিহালের দিকে রাগে চোখে তাকাতেই সে চুপ হয়ে গেল। একটু দূরে যেতেই নিহাল আবার বলে উঠলো, ভাইয়া বলছি কি। বল, কি বলবি? মানে তুমি যদি জরিন আপুকে বিয়ে করো তাহলে কিন্তু আমার খরচটা কমে যায়। কেমন খরচ কমবে তোর? মানে তুমি যদি বড়টাকে বিয়ে করো আর আমি ছোটটাকে। তবে রে ফাজিলের হাড্ডি। এটা বলে নিহালের কান ধরে টানতে লাগলাম। ভাই ভাই ছাড়ো, লাগছে তো অনেক। লাগার জন্যই তো কান মারতেছি হারামজাদা, আর বলবি এমন কথা? না না, কমু না ভাই, কানটা ছাড়ো প্লিজ ভাইয়া আমার। নিহালের এমন আকুতি মিনতি শুনে কান ছেড়ে দিলাম। তারপর দুই ভাই আরো কথাবার্তা বলতে বলতে মসজিদে গেলাম। জুম্মার নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বাড়ি থেকে যাওয়া শুরু করলাম। কিছুক্ষণ পর বাড়িতে আসলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে বসতে ফোনটা বেজে উঠলো। তাকে দেখে নীলা। রিসিভ করে বললাম, হ্যালো নীলা, বলো। তুমি কোথায় এখন? আমি তো বাসায়। তাড়াতাড়ি নদীর পাড়ে চলে এসো। এই সময় নদীর পাড়ে মানে কি? বিকাল হলে যাবো আর কি। কোথা, তুই আসবি নাকি আমি তোর কাছে আসবো? শুধু ঠিকানা বল। আরে এমন রাগ করছো কেন? তোমার আশা লাগবে না, আমি আসতেছি। এটা বলে যেরকম ছিলাম সেরকম বাড়ি থেকে বের হয়ে গেলাম। কিছুক্ষণ পরে নদীর পাড়ে আসতেই নীলা আমাকে আবার কল দিল। কি হলো, আসতে এতক্ষণ লাগে তোমার? আমি তো আসছি, তুমি আসছো কিনা বলো। আসলে বড় বটগাছরা নিচে চলে আসো। এটা বলে নীলা ফোন কেটে দিল। আমি আর দেরি না করে বট গাছের দিকে হাঁটা ধরলাম। বট গাছের কাছাকাছি আসতেই নীলাকে দেখতে পেলাম। সেই গাছটার নিচে বসে আছে, একটা নীল জামা পরে আছে। এতে নীলাকে আজ অন্যরকম সুন্দর লাগছে, যা বলে বোঝাতে পারবো না। আপনার যদি আবার নজর লাগে তাই বললাম না। এসব বলতে বলতে আমি নীলার সামনে চলে আসলাম। তুমি এসেছো, আসো এখানে বসো। এই বলে নীলা আমার হাত ধরে টান দিয়ে নীলার পাশে বসলো। তা আহমেদ সাহেব, আজ সকালবেলা কেমন কাটলো আপনার? ভালো কাটছে। ভালো তো কাটবে, এটা স্বাভাবিক। তা আপনাকে যে কোনো মেয়ের সাথে কথা বলতে মানা করছি, সেটা আপনার মনে ছিল না? মনে কেমনে থাকবে না? এটা তো আমার সবসময় মনে আছে আর থাকবে। এই কথা বলতেই আমার সুন্দর লম্বা চুলগুলো ধরে টানতে লাগলো আর বলতেছে, তাহলে ওই জেরিন ঘুরছিল কেন সকালে? আরে কই, আমি জেরিনের সাথে ঘোরাঘুরি করছি? আমি তো আমার ভাইয়ের সাথে ঘোরাঘুরি করছিলাম। তাহলে জেরিনের সাথে রেস্তোরাঁতে বসে বসে হেসে হেসে কথা কে বলছিল? আমি বলছিলাম। কুত্তা, তোকে আমি বলছিলাম না তার সাথে মিশবি না, তুই মিশলি কেন?
আরে আমি আমার ভাইয়ের সাথে নাস্তা করছি, কোথা থেকে জেরিন এসে আমার সাথে কথা বললো, তাই ভদ্রতার খাতিরে আমি তাকে বসতে বললাম। ওই ডাইনি কথা বললেও তোকেও কথা বলতে হবে নাকি? কারণ সে তো আমার ফ্রেন্ড। ও আচ্ছা, আমার থেকে তোর বন্ধু বড় তাই না? তাহলে থাক তোর বন্ধু নিয়ে। এটা বলে নীলা আমার চুল ছেড়ে চলে যেতে লাগলো। মেয়েটাও না বেশি অভিমানী, একটুতেই রাগ করে। এটা বলে একটা মুচকি হাসি দিয়ে নীলার পেছনে দৌড় দিলাম। এক দৌড়ে নীলার সামনে গিয়ে বললাম, এই তুমি আমাকে রেখে কোথায় যাচ্ছ? আজ ঘুরবে না? আমার সামনে থেকে সর। আর ঘোরার এত শখ হলে ওই ডাইনিকে নিয়ে ঘোর, আমাকে কেন বলছিস? আমি তোমাকে বলছি কারণ তুমি আমার হবু বউ, তাই। একদম ন্যাকামি করবি না। কে তোর হবু বউ? আমি কারোর হবু বউ না, বুঝলি? এখন আমার সামনে থেকে সর বলছি। না, সরবো না। আগে আমাকে মাফ করো, তারপর সরবো। এ নীলা, সরি বলছি তো, আর কোনো মেয়ের সাথে কথা বলবো না। এ দেখো কান ধরছি। নীলা অন্যদিকে মুখ করে বলল, আমার কাছে কেন ক্ষমা চাইছিস? আমি কে তোর? তোর কাছে তো বন্ধু বড়, তাই না? যা, তোর ওই বন্ধু ডাইনির কাছে যা। আরে বাবা, তোমাকে সরি বলছি তো আর এমন করবো না। এ দেখো কান ধরে উঠবস করছি, আর হবে না। এটা বলে আমি নীলার দিকে তাকিয়ে উঠবস করতে লাগলাম, কিন্তু এই মেয়ে আমার দিকে একবারও তাকাচ্ছে না। আমি 5 বার কান ধরে উঠবস করার পর পরের বার উঠবস করতে যাব, তখন নীলা একটা হাসি দিয়ে আমাকে বলল, আয় পাগল, এটা কি করছো? আর উঠবোস করতে হবে না, লোকে কি বলবে? না, আগে তুমি বলো আমাকে ক্ষমা করছো, তারপর কান ছাড়বো। পাগল একটা। আমি তো তোমাকে ক্ষমা করব না, এবং এই অপরাধের শাস্তি আমি দিব, তাই কান ছাড়ো বলছি। শাস্তি দেওয়ার পর আমাকে ক্ষমা করবা? নীলা একটা মুচকে হাসতে বলল, করব, এখন কান ছাড়ো। আমি সাথে সাথে কান ছেড়ে দিয়ে নীলাকে বললাম, এখন বলো কি শাস্তি দিবা? তোমার শাস্তি হলো আমার আর তোমার জন্য বাদাম নিয়ে আসবা, তাও 10 মিনিটে। নয়, হ্যাঁ। যাও যাও, তাড়াতাড়ি যাও, টাইম শুরু হয়ে গেছে। বাজে মাত্র 3টা, এই সময় বাদাম কোথায় পাবো? সেটা আমি কি করে জানবো? আর বাকি 9 মিনিট যাও, না হলে বুঝতে পারছো। আমি আর দেরি না করে দৌড় লাগালাম। অনেক কষ্টে বাদাম নিয়ে দৌড়ে নীলার কাছে আসতে, কয় মিনিট লেট করেছো? এই তো মাত্র 20 মিনিট লেট। এটাকে কেউ মাত্র বলে? টাইম দিলাম 10 মিনিট আর লেট করছো 20 মিনিট। বাহ বাহ। কি করব, সহজে পাই না তো। তাই বলে আমাকে 30 মিনিট দাঁড় করিয়ে রাখবা? তো দাঁড়িয়ে থাকতে কে বলছে? গাছের নিচে বসে থাকো। হয়েছে, আর কথা না বলে বাদামের খোসা ছাড়িয়ে আমাকে খাইয়ে দাও। আমি আর কিছু না বলে নীলাকে বাদাম খাওয়াতে লাগলাম, আর নীলা আমার কাঁধে মাথা রেখে সামনে প্রকৃতি দেখছি। আমার কিন্তু অনেক ভালো লাগছে। আচ্ছা, যদি প্রিয় মানুষটা কাঁধে মাথা রেখে হাতে হাত রাখে, তখন কার না ভালো লাগবে? আপনারাই বলেন। এইভাবে নীলার সাথে বিকাল পর্যন্ত ঘোরাঘুরি করে যে যার বাসায় চলে আসলাম। এভাবে নীলার সাথে ঘোরাঘুরি, দুষ্টামি, রাগ, অভিমান, ভালোবাসার মাঝ দিয়ে কেটে গেল 1 মাস। সবাই মিলে সকালে নাস্তা করছি, তখন আম্মু বলে উঠলো, বাবা, আমি আর কত নিজে আপনাদের রেঁধে খাওয়াবো? এখন কি আপনাদের নতুন কারো রান্না খেতে ইচ্ছে করে না? তুই সত্যি কথা বলছো? এখন তোমার হাতে খেতে ইচ্ছা করে না? যদি নতুন একজনের হাতে খেতে পারতাম। ইস, এমনভাবে করছে যেন তাকে নতুন কাউকে আনতে বলছে। আমি তোমার কথা বলছি না, আপনার গুণধর ছেলের কথা বলছি। আমি বুঝতে পারছি। তা দাদু ভাই, তোমার কি কাউকে পছন্দ আছে নাকি? তোমরা এসব কি শুরু করছো? আমি এখন বিয়ে করবো না, আমাকে আর একটু সময় দাও। দাদু, আরেকটু সময় দিলে ভাইয়া বুড়ো হয়ে যাবে। এখন ভাইয়া বিয়ে করতে না পারলে আমার সমস্যা বেশি হবে। নীলের কথা শুনে সবাই হাসলো। আমি তাদেরকে রাগে চোখে তাকিয়ে আছি। তোরা যদি পছন্দের কেউ থাকে তাহলে বলতে পারিস, না হলে আমাদের কিন্তু মেয়ে পছন্দ আছে। তুই শুধু রাজি থাকলে বল। বাবা, আমাকে 2 দিন সময় দাও। ওকে দিলাম। এই 2 দিনে কিছু করতে না পারলে কিন্তু আমরা কিন্তু করব। ওকে, তাই করিও। তারপর সবাই যে যার মতো করে নাস্তা করতে লাগলো। আমি নাস্তা শেষ করে অফিসের দিকে রওনা দিলাম। আসলে আমি চাইলে নীলের কথা বলতে পারতাম, কিন্তু আগে নীলের কাছে জিজ্ঞেস করতে চাইছি আর কি। তারপর অফিসে গিয়ে কাজ করতে লাগলাম। একটু পর নীলা অফিসে আসতেই আমি তার কেবিনে গেলাম।
কে মিস্টার, কাজ না করে এখানে কেন? হুম, তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি কথা বলো? বাড়ি থেকে আমাকে বিয়ের কথা বলছে। আমার কথা শুনে নীলা হাসতে লাগলো। কি হয়েছে, হাসতেছো কেন? তুমি মেয়ে নাকি যে তোমাকে বিয়ের জন্য চাপ দিবে? আরে না, বাড়ির বড় ছেলে, এখন ভালো চাকরিও করি, তাই সবাই মিলে চাইছে আমি বিয়ে করি। ও তাই, তাহলে করে ফেলো। করে ফেলবো যদি তুমি রাজি থাকো। আমি কেন রাজি হব? হুম, আমাকে এখনো প্রপোজ করছো তুমি? না, করিনি। তাছাড়া বিয়ের কথা আমাকে না বলে আমার বাবাকে বলো, উনি সব দেখবে। এখন তাহলে তোমার বাবার কাছে যাই, চলো। থাক, আর তোমাকে কষ্ট করতে হবে না। মানে? কাল বাবা অফিসে আসবে, তখন যদি অফিসের সবার সামনে আমাকে প্রপোজ করতে পারো, তাহলে আর কাউকে রাজি করাতে হবে না। আচ্ছা, তাহলে তাই হবে। ওকে মাই আবুল। তাহলে আমি এখন যাইবো থুকু ম্যাম। যাও, আর ভালো করে মন দিয়ে কাজ করো, কেমন? এটা বলে একটা মুচকে হাসি দিল। সেটা আর বলতে, এটা বলে নীলা কেবিন থেকে নিজের কেবিনে চলে গেলাম। এদিকে জেরিনা আমার দিকে প্রতিদিন এক মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেটা আমি একটু খেয়াল করলেও তাকে বুঝতে দেই না। যাই হোক, আমি আমার মতো অফিসের কাজ করতে লাগলাম। এদিকে রাফিসে মানে হ্যালো। কিরে, শুনলাম তুই নাকি আগের 2 মাস এবং এই মাসের চাঁদা দিসনি। না, দেয়নি এবং দিবেও না। তুই কি করতে পারিস দেখবো। আমি কি করতে পারি আর না পারি সেটা তুই ভালো করেই জানিস। তুই কি ভাবছিস নিজের আশেপাশে আন্ডার কভার গার্ড রাখলে তোকে কিছু করতে পারবো না? পারলে করে দেখা। আরে তোকে কিছু করব না, এটা তুই নিশ্চিত থাক। ক্ষতি তো করব তোর মেয়ের আর তোর মেয়ে হবু জামাইয়ের। মানে খুব সোজা, তোর মেয়ে যাকে ভালোবাসে তাকে আর তোর মেয়েকে মারবো, আর তোকে অনুভব করাবো কারো আপনজন হারালে কেমন কষ্ট হয়, যেই কষ্ট আমি 8 বছর ধরে পেয়ে যাচ্ছি। তোকে একটা কথা বলি, নিজের ভালো চাইলে আমার মেয়ের দিক থেকে চোখ সরিয়ে নে, তা না হলে তুই কোথাও উধাও হবে সেটা তুই নিজেও জানবি না মিস্টার এসকে। তুই মনে হয় আমাকে ধমক দিলি। তুই যেটা মনে করিস আমি যা সাবধানে করলাম। ভাবছিলাম আরো একটু সময় নিব, কিন্তু আজকে তোর মেয়ের কবরের জন্য জায়গায় কিনে রাখ, তা না হলে পরে কবর দেওয়ার জায়গা পাবি না। এটা বলে এসকের ফোন কেটে দিল। আর এদিক খবরটা রফিক সাথে সাথেই কাকে যেন জানিয়ে দিল। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ের দায়িত্ব আমার হাতে। আমি আপনার মেয়েকে সুস্থভাবে বাড়ি পৌঁছে দেব, এতে আমার যা হয় হোক। এটা বলেই ফোন কেটে দিল। এদিকে আমি সন্ধ্যা পর্যন্ত কাজ করে নীলা রুমে গেলাম। ম্যাম, আমার ছুটি লাগতো। কেন? বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। ও আচ্ছা, যাও। ধন্যবাদ জানু। ওই সাবধানে যেও কিন্তু। ওকে বলে বের হয়ে গেলাম। অফিস থেকে বের হয়ে একজনকে কল দিয়ে বললাম, তোরা সবাই তৈরি আছিস তো, মিশন আছে? আমরা সব সময় তৈরি আছি, শুধু আপনার অপেক্ষাতে আজ কেউ যেন বাঁচতে না পারে। এটা বলে ফোন কেটে একটা রিক্সা নিয়ে চলে গেলাম আমার বাসায়, যেখানে আমি একা থাকি সেখানে আর কি। বাসায় এসে চিল মোড়ে গেম খেলতে লাগলাম। এদিকে নীলা অফিস থেকে বাড়ি ফেরার পথে বেশ কয়েকটা গাড়ি তার যাওয়ার রাস্তা আটকিয়ে ফেললো। এতে নীলা খুব বিরক্ত হয়ে গাড়ির হর্ন বাজতে লাগলো, কিন্তু গাড়িগুলো সরার নামগন্ধ নেই। এদিকে নীলা ভয়ে গাড়ি থেকে বের হতে পারছে না, কারণ তার উপর আরো 2 বার অনাকাঙ্ক্ষিত ভাবে অ্যাটাক হয়েছে। তাই নীলা সেই দিক দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে যাওয়ার জন্য গাড়ি ঘোরাতে যাবে, তখন দেখতে পেল পিছন থেকে কোথা থেকে 2টা গাড়ি এসে রাস্তা ব্লক করে দিচ্ছে। এটা দেখে নীলা ভয় পেয়ে গেল। আর এখন মনে হচ্ছে এখানে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে। তাও তার সাথে নীলা এখন কি করবে বুঝতে পারছে না। সামনে পিছনের রাস্তা ব্লক, নেমে পালাতে গেলে আরো আগেই ধরে পড়বে, কি করবে এসব ভাবতে ভাবতে নীলা দেখতে পেল গাড়ি থেকে 10-12 জন লোক বেরিয়ে আসতেছে। তাদের হাতে আছে আধুনিক ভয়ঙ্কর অস্ত্র। এসব দেখে নীলার ক্রমশ হার্টবিট বাড়তে থাকে। এই বুঝে প্রাণটা গেল। নীলা দেরি না করে তার বাবাকে কল দিতেই মোবাইল বের করে কাঁপা হাতে তার বাবাকে কল দিতেই তার বাবা রিসিভ করতে, হ্যালো বাবা। বল। বাবা এখানে নীলা আর কিছু বলতে যাবে তখন একটা ছেলে গাড়ির আয়নাতে থাপ্পড় দিল। আর এতে নীলা ভয় পেয়ে হাত থেকে মোবাইল ফেলে দিল। এদিকে রফিক সাহেব বুঝতে পেরে গেলেন তার মেয়ে এখন বিপদে,
তাই সে আর দেরি না করে সবাইকে জানিয়ে দিয়ে রফিক সাহেব বাড়ি থেকে বের হয়ে গেল। এদিকে নীলা, প্লিজ আপনারা এমন করছেন কেন? আমাকে যেতে দিন। আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। তুই ক্ষতি করিসনি তো? কি হয়েছে, তোর বাপ তো করেছে। এখন বেশি কথা না বলে বের হতে দেখি। না, আমি বের হব না। হেল্প, হেল্প, বাঁচাও, কেউ আছো? তোকে এখানে কেউ বাঁচাতে আসবে না। শুধু শুধু চিল্লায় গলা খারাপ না করে ভালো মেয়ের মতো বেরিয়ে যায়। আরো জোরে কান্না করে দিল আর তাদের কাছে বলতে লাগলো, আমাকে ছেড়ে দিন প্লিজ। এই মেয়ে বাচ্চাদের মতো কান্না আর সহ্য হচ্ছে না। দরজার আয়না ভেঙে দরজা খুলে এই ছেবড়িরে বাইট কর। ওকে ভাই। এটা বলে একটা ছেলে হকি স্টিক দিয়ে যখন নীলার গাড়ির কাজ ভাঙতে যাবে তখন একটা ছেলে অন্ধকার থেকে বলে উঠলো, আরে আরে বস, কি করছো? এত দামি গাড়ির কাজ ভাঙলে তো অনেক টাকা খরচ হবে। সেটাই কথা বলতে গুন্ডা সবাই পিছনে তাকাতেই দেখলো কালো হুডি, মুখে মাস্ক পরা একটা ছেলে। কে তুই? আমি মানুষ। সেটা আমরাও দেখেছি। এটা বল, তোর পরিচয় কি? আমার পরিচয় জেনে কি করবি? এমনি তোরা তো আর বাঁচবি না, তাই পরিচয় না জানাই ভালো। ছেলেটার এমন কথা শুনে গুন্ডারা হাসতে লাগলো। আর দিকে গুন্ডাগুলো পেছনে ঘুরে কার সাথে কথা বলছে এটা দেখতে নীলা গাড়ি থেকে একটু উকি দিতে গিয়ে দেখলো একটা ছেলে গুন্ডাগুলোর সাথে কথা বলছে। আর সেই ছেলেকে দেখে নীলার জন্য দেহে প্রাণ ফিরে এলো, কারণ এই ছেলে নীলাকে আরো 2-3 বার বাঁচিয়েছে। সবাই হাসা শেষ করে তাদের মধ্যে একটা ছেলে বলে উঠলো, ভাই তুই বাংলাটা খেয়েছিস নাকি ইংরেজিটা? কিছু খায়নি। তাহলে এত আবুল তাবুল বকছিস কেন? আমাদের দেখছিস আমরা 15 জন আর তুই একা। এখানে তোমার মতো বাচ্চা আসে, ঠিক না? এটা বলে এই গুন্ডাগুলো হাসতে লাগলো। আর এইসব দেখে ছেলেটা একটা মুচকে হাসি দিয়ে বললো, কে বাচ্চা আর কে বড় সেটা একটু পরেই বোঝা যাবে। এই তোরা শুধু শুধু এই আবালটার সাথে কথা বলে দেরি করছিস কেন? তোর 3 জন গিয়ে মেয়েটাকে ধরে আন, আর আমরা এটার পিনিকি ছাড়াচ্ছি। ওকে ভাই, আপনাদেরটা করেন। এই চল আমরা এই ফুল জুসি থেকে বের করে আনি। এটা বলে 3 জন শয়তানে হাসি দিয়ে নীলার গাড়ির দিকে যেতে লাগলো। তোরা মেয়েটাকে তো দূরের কথা, তার গাড়িতে হাত দিলে তোদের খবর আছে। কিন্তু তারা ছেলেটার কথা শুনেও না শোনায় গাড়ির কাছে গিয়ে দরজাতে হাত দিতেই যাবে, তার আগে ছেলে 3টার মাথা পড়ে গেল। এদিকে সবাই তাদের আওয়াজ শুনে পিছনে ফিরে তাকাতেই দেখলো ছেলে 3টা মাটিতে পড়ে আছে আর তাদের মাথা থেকে রক্ত বের হচ্ছে। তোদের বলছি না, মেয়েটা তো দূরে থাক, তার গাড়িতে হাত দিতে পারবি না তোরা। এবার সব গুন্ডা ছেলেটার কথা শুনে ছেলেটার কাছে দৌড়ে গিয়ে চারপাশ থেকে ছেলেটাকে বন্দুক তাক করে ঘিরে ফেললো। আর এটা দেখে নীলা আবার ভয় পেয়ে গেল। এখন কি হবে? ছেলেটাকে তো সবাই ঘিরে ফেলছে। নীলা ভয়ে আল্লাহকে ডাকছে আর তাদের কাজকর্ম দেখছে। এদিকে ছেলেটার যেন কোনো ভয় হচ্ছে না, মনে হচ্ছে লোকগুলো বন্দুকের বদলে কলা ধরে আছে তার মাথায়। ভাই এই ছেলের তো দেখি অনেক সাহস, এতগুলো বন্দুকের মাঝেও ছিটে ফোটাও ভয় দেখছি না তার ভিতরে। কি রে, তোর তো দেখি অনেক সাহস, কিন্তু এই সাহসের জন্য আজ তোকে মরতে হবে। তোরা আমাকে মারবি? তোরা? বিশ্বাস কর ভাই, এই বছরের সেরা একটা জোক ছিল। এটা তোর কাছে মজা মনে হয়? যখন বন্দুকের সব বিচি কপালে ভরে দেব তখন মজা টজা একদম নিচ দিয়ে বের হবে। একবার পেছনে তাকে দেখতো, কে দেখতে পাস? পেছনে কি থাকবে আবার? নাকি আমাদের বোকা বানাতে চাইছিস? আর একটু তাকা, তারপর বুঝতে পারবি। ছেলের কথা শুনে সবাই পিছনে ফিরে তাকাতে দেখে তাদের গায়ে লেজার পড়ছে। এটা দেখে ছেলেগুলো বলল, এইসব কি? এইসব কি দেখতে চাস? তাই না হলে দেখ। কিরে তাই ছাগল, গুলোরে একটু দেখা দে, তোরা একটু দেখাউক তোরা কে। ছেলের কথা শুনে অন্ধকার থেকে হুড় হুড় করে বেরিয়ে আসতে লাগলো স্পেশাল ফোর্স। তাদের হাতে ছিল ভয়ঙ্কর উন্নত মানের রাইফেল। এতগুলো ফোর্স দেখে ছেলেগুলো যায় যায় অবস্থা। সাথে সাথে গুন্ডাগুলো বন্দুক নিচে ফেলে দিয়ে ছেলেটার পায়ে পড়ে গেল। ভাই ভাই, আমাদের মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে, এই ভুল আরো হবে না। তোদের কোনো ক্ষমা নেই, এমনিতে অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে হবে। এই তোরা কি দেখেছিস? এই কুত্তাকে ছাড়া বাকি সবাইকে নিয়ে আদর কর। এটা বলতেই ফোর্সের সৈনিকরা তাদের লিডারকে ছাড়া আর বাকি সবাইকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আর তারা আকতে মিনতি করতে লাগলো, কিন্তু কে শুনে কার কথা? তারা ছাগলগুলোর থুক গুন্ডাগুলোকে কোথায় যেন নিয়ে চলে গেল। এদিকে গুন্ডাদের ধরে নিয়ে যেতে দেখে নীলা খুশি হয়ে গেল আর ছেলেটাকে ধন্যবাদ দেওয়ার জন্য গাড়ি থেকে নামতে লাগলো। এদিকে ছেলেটার পায়ে এখনো পড়ে আছে গুন্ডা একটা। বল, তোদের এখানে কে যেন পাঠিয়েছে? কে? ভাই এই মেয়েকে উঠিয়ে নিয়ে যেতে। কে বলছে? ভাই এসকে বলেছে। এটা বলতেই ছেলেটা গুন্ডাটার মাথায় বন্দুক ধরলো। ভাই ভাই, আপনার দোয়াই লাগে,
আমাকে মারবেন না, আমি তো আপনাকে সব বলে দিয়েছি। আমি যখন সব জেনেই গেছি তখন তোকে বাঁচিয়ে রেখে আর কি করব? এমনিতেই তোকে এসকে মেরে ফেলবে, তাই আমিও তোকে মেরে ফেলছি, কেমন? না ভাই, আপনি এটা করতে পারেন না। আমি এটাই করবো। ছেলেটা এই কথা বলতেই যে এনে গুন্ডাটাকে শুট করতে যাবে, তার আগেই গুন্ডাটা কোথা থেকে যেন ব্লেড দিয়ে ছেলেটা বন্দুক থাকে হাতের কবজিতে টান দিল, সাথে সাথে ছেলেটা হাত থেকে বন্দুকটা পড়ে যেতেই গুন্ডাটা দৌড়ে পালিয়ে গেল। আর এদিকে ছেলেটা সামান্য কাটলেও প্রচুর রক্ত বের হচ্ছে, আর এটা দেখে নীলা দৌড়ে ছেলেটার কাছে চলে আসলো। এ কি, আপনার হাত থেকে তো প্রচুর রক্ত বের হচ্ছে। এটা বলে নীলা তার ওড়না ছিঁড়ে আমার হাতে বেঁধে দিতে লাগে। এই, এটা কি করছেন? এটা সামান্য কাটা, আমার কিছু হবে না। আপনি চুপ থাকেন একদম, আমাকে আমার কাজ করতে দেন। এটা বলতেই ছেলেটা চুপ হয়ে গেল, আর নীলা দিকে এক ধ্যানে তাকিয়ে থাকলো। হঠাৎ ছেলেটার ধ্যানে ব্যাঘাত ঘটে নীলা বলে উঠলো, আচ্ছা, আপনি কে যে আমার যখন বিপদ হয় তখন আপনি আমাকে বাঁচাতে চলে আসেন? আপনার বিপদে না, আমি সবার বিপদেই যাই, বুঝলেন? ও আচ্ছা, আমি কি আপনার মুখ দেখতে পারি? না না, এটা সম্ভব না। প্লিজ প্লিজ প্লিজ, একটা বার আপনার মুখটা দেখবো। এটা সম্ভব না। আচ্ছা, আপনার নামটা বলেন। ওই যে আপনার আব্বু আপনাকে নিতে এসে গিয়েছে, যান এখন, আপনি নিরাপদ। এটা বলে ছেলেটা কোথায় যেন হারিয়ে গেল। এদিকে নীলার বাবা নীলার কাছে এসে, কিরে মা, তুই এখানে এত রাতে রাস্তার মাঝে একা দাঁড়িয়ে আসছিস কেন? তার বাবার কথা শুনে নীলা দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কিরে মা, কি হয়েছে? সব জেনেও না জানার ভান করে বলল। তারপর নীলা কান্না করতে করতে তার বাবাকে সব খুলে বলল। তার ছেলেটা কোথায়? আমি ছেলেটাকে একটা ধন্যবাদ দিতে চাই। বাবা, ছেলেটা তোমার আশা দেখে কোথায় যেন হারিয়ে গেল। ও আচ্ছা মা, এখানে আর দাঁড়ানো ভালো হবে না, চল আমরা বাসায় যাই। ড্রাইভার চাচা, আপনি নীলার গাড়িটা নিয়ে যান, আমি নীলাকে নিয়ে আসছি। ওকে স্যার, আমি নিয়ে যাচ্ছি। তারপর রফিক সাহেব নীলাকে নিয়ে বাসে চলে গেল। সকালবেলা ফ্রেশ হয়ে সুন্দর করে রেডি হয়ে বাস থেকে বের হয়ে অফিসে যেতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই অফিসে পৌঁছে গেলাম। অফিসে ঢুকতে দেখি অফিসটা সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি প্রথমে ভাবছিলাম আমার জন্য এইসব করছে, কিন্তু একজনের থেকে জানতে পারলাম আজ নাকি অফিসটার 10 বছর প্রতিষ্ঠা বার্ষিক। এটা শুনে হাসবো নাকি কান্না করবো বুঝতে পারছি না। জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, বিবাহ বার্ষিকী এই সব শুনেছি, আজ প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী শুনলাম। এসব ভাবতে ভাবতে দেখলাম নীলা স্টেজে উঠে মাইক হাতে বলতে লাগলো, সম্মানিত আমাদের অফিসের কর্মরত সিনিয়র জুনিয়র কর্মকর্তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের অক্লান্ত পরিশ্রম এবং মেধার মধ্যে দিয়ে আমাদের কোম্পানিটা এই 10 বছরে অনেক এগিয়ে নিয়ে গেছেন। আশা করি এইভাবে আরো এগিয়ে নিয়ে যাবেন। এভাবে আরো অনেক কথা বলতে থাকলো, কিন্তু আমার সেদিকে কোনো খেয়ালই নেই। আমি তাকিয়েছি নীলার দিকে। আজ নীলা কালো একটা শাড়ি পরছে, মুখে হালকা মেকআপ, লম্বা কালো চুলগুলো আজ ছেড়ে দিয়েছে। তাকে দেখতে একদম মায়াবী পরি, মায়াবী রাজকন্যা। এদিকে নীলা বলতে লাগলো, আপনারা হয়তো জানেন এখানে আজ এত আয়োজন কিসের, তবে এত আয়োজনের মধ্যেও এই অনুষ্ঠানটা আমার জন্য স্পেশাল। সবাই বলে উঠলো, ম্যাম। সবাই জানতে পারবেন, তবে আব্বু আগে কেকটা কেটে নি, তারপর না হয় জানবেন। বাবা, আর দেরি করিও না, কেকটা কাটো, আর আপনারা সবাই এখানে চলে আসেন। এদিকে নীলা বক্তব্য শেষ হতেই আমার ঘোর কাটলো নীলার ধাক্কাতে। কে মিস্টার, এভাবে হাঁ করে কি ভাবছেন? নীলার এমন কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। কই কিছু না তো, ভাবছি আমার বউটা এত সুন্দর করে বক্তব্য দিতে পারে সেটা আগে জানতাম না। হ্যাঁ, শুধু বক্তব্য চোখে পড়লো মনে হয়, আর কিছু পড়লো না। কিছু কি বলছো? না, কিছু বলিনি। আচ্ছা, এখন বলো তো আমাকে কেমন লাগছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। বলার পর চোখে পড়লো, এতক্ষণ তো নজর গেল না। আচ্ছা, তুমি বিড়বিড় করে কি বলছো? যা বলো জোরে বলো। জোরে বলতে পারো না? এখন চলো, বাবা কেক কাটবে, সেখানে চলো। আর কাল কি করতে বলেছি মনে আছে তো? আর এটা কি করে বলি বলো তো, আমার সব মনে আছে। তাহলে আর ঢং না করে স্টেজে চলো। এই বলে নীলা আমার হাত ধরে স্টেজে নিয়ে গেল এবং তার সাথে দাঁড় করে দিল। এদিকে আমাদের এমন হাসি খুশি কথা বলতে দেখে জেনের যেন সহ্য হচ্ছে না, ইচ্ছে করছে এখনই নীলাকে গলার টিপে মেরে ফেলতে। জেনের এমন জেলাস হওয়ার কারণ, সে আমাদকে কলেজ লাইফ থেকে পছন্দ করে, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হবে বলে আজও বলেনি। এদিকে রফিক সাহেব কেক কাটতে সবাই মিলে হাতের তালি দিয়ে অভিনন্দন জানানো
এবং একে একে সবাইকে কেক বিতরণ করলো। তারপর সব শেষে নিলাম মাইক্রোফোন হাতে বলতে লাগলো, অ্যাটেনশন গাইস, আমার সেই স্পেশাল মুহূর্তটা চলে এসেছে। আহমেদ, আসো আমার সামনে। নীলার এমন কথা শুনে আমি একটু লজ্জা আর নার্ভাস ফিল করলাম। কি হলো, আসো। তারপর আমি নিজের মধ্যে একটু সাহস জাগিয়ে নীলার কাছে গেলাম। এবার সবার সামনে বলো তুমি আমাকে কি বলতে চাও। এটা বলতেই আমি একবার সবার দিকে তাকালাম। কি হলো? বলছি। এটা বলে আমি পকেট থেকে একটা আংটি বের করে হাঁটু গেলে বসে নীলাকে বলতে লাগলাম,